ক্যাম্পাসের সবুজ আবৃত মাঠটাতে বসে আছে তিয়াশা, কিঞ্চিৎ শঙ্কিত ওর দৃষ্টি। মাথাটা নুয়ে ফোনে কিছু স্ক্রল করতে ব্যস্ত। আদ্রিতা বরাবরের ন্যায় একখানা ঠান্ডা ড্রিঙ্ক এনে ওর পাশে বসলো। তিয়াশা এক ঝলক ওর দেখে তাকিয়ে পরক্ষণে মনোনিবেশ করলো পূর্বের কার্যে। আদ্রিতা কানের ক্যাপটা খুলে এক চুমুক দিল, তারপর তিয়াশার দিকে তাকিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে তিউ, সকাল থেকে দেখছি ফোনের ভিতরে পুরো ঢুকে আছিস। তিয়াশা ফোন থেকে চোখ না তুলে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ। ওর নিচু স্বরে বলে, কিছুই ভালো লাগছে না রে, বাবার আচরণ ইদানিং অস্বাভাবিক লাগছে, তার উপর এসব ঝামেলা। আদ্রিতা কিছু বলতে যাবে, ঠিক তখনই পুরো ক্যাম্পাস জুড়ে একটা হুলস্থুল পড়ে গেল। চারপাশ থেকে ছাত্রছাত্রীদের দল হুড়মুড় করে মাঠের এক কোণে ছুটতে শুরু করলো। বাতাসে ভেসে আসছে তীব্র চিৎকার আর স্লোগান, এভি এভি, ও মাই গড, এভি ইজ ব্যাক। আজকে তো পুরো আগুন জ্বলবে ট্রাকে, এভি এভি। চারপাশে এই উন্মাদনায় তিয়াশা আর আদ্রিতা দুজনে কিঞ্চিত অবাক হলো। ঠিক সেই সময় ওদের ডিপার্টমেন্টের নুহা নামক একটি মেয়ে হাতের ব্যাগটা কাঁধে সামলাতে সামলাতে ওদিক দিয়ে দৌড়ে যাচ্ছিল। আদ্রিতা জলদি নুহার হাত টেনে ধরে জিজ্ঞেস করলো, এই নুহা, নুহা শোন, কি হয়েছে রে ওখানে? সবাই এভাবে এভি এভি বলে চিল্লাচ্ছে কেন? কোনো সেলিব্রিটি আসছে নাকি? নুহা একগাল হেসে বলল, আরে তোরা জানিস না, আজকে ক্যাম্পাসের পেছনে ওই ফাঁকা ভিআইপি রোডের ইন্টার কলেজ বাইক রেস চ্যাম্পিয়নশিপ আছে, আর সেখানে মেইন আকর্ষণ হচ্ছে এভি, মানে আমাদের আরাব খান। ও জাস্ট অসাধারণ বাইক রাইডিং করে, ইন্ডিয়ান প্রফেশনাল রেসারদের মতো ট্রিক্স জানে ও। ওর এই ডেডলি লুক আর রাইডিং স্টাইলের উপর ক্যাম্পাসের অর্ধেক মেয়ে তো এমনিতে ক্রাশ খেয়ে মরে আছে। আমি যাই রে, জায়গা পাবো না নাহলে। নুরা নুহা কথাগুলো এক নিঃশ্বাসে বলে আবার ভিড়ের দিকে দৌড় দিল। তিয়াশা পুরো মুখটা বিরক্তি আর ঘেন্নায় কুঁচকে গেল। ও আদ্রিতার দিকে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, দেখলি মেয়েগুলোর কি অবস্থা? জাস্ট ডিসগাস্টিং। একটা ইপটিজার আর এত নোংরা মস্তিষ্কের একটা ছেলের উপর মানুষ কিভাবে এত ক্রাশ খেতে পারে? এদের কি কোনো আত্মসম্মানবোধ নেই? আদ্রিতা ড্রিঙ্কস ক্যানটা নাড়াতে নাড়াতে বলল, আরে ধুর, ব্যাড বয়েজদের প্রতি এই জেনারেশনের মেয়েদের একটা অন্ধ মোহ থাকে, ওরাই তো ওই সাইকোদের মাথায় তোলে। চল আমরা এখান থেকে ক্লাসরুমে জেগে যাই, এই উগ্র চিলচিৎকার আর সহ্য হচ্ছে না। ওরা দুজনে মাত্র উঠে যাবে, ঠিক তখন দূর থেকে একটা কান ফাটানো স্পোর্টস বাইকের ইঞ্জিনের গর্জন ভেসে এলো। পিচ ঢালা পথ ছেড়ে কালো রঙের একটা দুর্ধর্ষ ইয়ামা আর আর ওয়ান বাইক তীব্র গতিতে ঘাসের মাঠের উপর দিয়ে ধুলো উড়িয়ে ধেয়ে এলো সরাসরি ওদের দিকে। তিয়াশা আর আদ্রিতা ভয়ে আর আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল। ঠিক ওদের থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে এসে বাইকটা সজোরে ব্রেক ঘষল। টায়ারের ঘর্ষণ ঘাস আর মাটি উপরে একাকার। বাইকের উপর সম্পূর্ণ কালো গিয়ার আর লেদার জ্যাকেট পরা সেই চালক অন্তত স্টাইলিশ ভঙ্গিতে মাথার হেলমেটটা গ্লাসটা উপরে তুলল। চোখের সেই চেনা পৈশাচিক তীক্ষ্ণ দৃষ্টিজোড়া উন্মোচিত হতেই তিয়াশা বুকের ভিতরটা ধক করে উঠল। আরাব খান। ওরা দুজনে কিঞ্চিত অবাক আর তীব্র আতঙ্ক নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওর মুখোমুখি। পরক্ষণে সমস্ত সংখ্যা ভয়াল ক্রোধের রূপ নিল তিয়াসার। স্মৃতির পাতায় কাল রাতের কথাগুলো তোলা দিতে ও দাঁত কিরমির করে কিছু বলতে গেল। আরাফের বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপর 2 হাত রেখে একটু সামনের দিকে ঝুঁকে বসলো। শ্লেষাত্মক গলায় বলল, হোয়াটসঅ্যাপ ড্রামা কুইন? ক্যাফেতে তো বেশ ফুরফুরে মেজাজে এসপি সাহেবের সাথে হাহাহি করছিলে, আজ হঠাৎ এত তেজ কিসের? তিয়াশা রাগে থরথর করে কাঁপতে কাঁপতে এক পা এগিয়ে গেল। ওর হাতের মুঠো শক্ত হয়ে গেছিল। ও চেঁচিয়ে বলল, আরাফ খান, নিজের লিমিট ক্রস করবে না, এটা কলেজ ক্যাম্পাস, আপনার নোংরা আস্তানা নয় যে যা ইচ্ছা তাই করবেন, রাস্তা ছাড়ুন। আরাফ এক চুলও নড়ল না, বরং আরও একটু ঝুঁকে তিয়াশার মুখের কাছাকাছি এসে চোখের ইশারায় ওকে আপাতমস্তক মেপে নিল। তারপর তেরেসা এসে বলল, লিমিট? আরাফ খানের ডিকশনারিতে অমন কোনো শব্দ নেই তিয়াশা চৌধুরী। আর তুমি তো দেখছি দিন দিন বড্ড বেশি অবাধ্য হচ্ছ। আমারই সামনে চোখ রাঙাচ্ছে এত বড় সাহস পাও কোথা থেকে বলো তো? ওই যে তোমার সৎ অফিসার বাবা, ওনার দেওয়া লাইসেন্সে? তিয়াশার সহ্য ক্ষমতা এবার সীমানা ছাড়িয়ে গেল। ও চিৎকার করে বলল, আমার বাবার নাম আপনার ওই নোংরা মুখে উচ্চারণ করবে না। আপনার মতো একটা থার্ড ক্লাস লুজারের শাস্তি হওয়া উচিত। বাবা কোন পরিস্থিতিতে আপনাকে ছেড়েছে আমি জানি না, কিন্তু মনে রাখবেন, অন্যায় করে কেউ পার পায় না। আপনি একটা জানোয়ার।
তিয়াশার মুখের উপর এমন চড়া কথা শুনে আরাফ একটু রাগলো না। সে জানতো এই মেয়েটাকে এভাবে খেপিয়ে তোলার মাঝে আসল আনন্দ আছে। ও পকেট থেকে চুনগামের একটা প্যাকেট বের করে একটা মুখে পড়ল। তারপর চিবুতে চিবুতে অন্তর শান্ত শীতল দৃষ্টি ছুড়ল তিয়াশার দিকে। অতঃপর বাইকটা স্টার্ট দিয়ে গিয়ারে ফেললো। যাওয়ার আগে ও তিয়াশার খুব কাছে মুখ এনে তপ্ত নিঃশ্বাস তিয়াশার গালে ছুঁয়ে দিয়ে এক চূড়ান্ত হুঙ্কার ছিল, তোর এই তেজটা আমার বড্ড ভালো লেগেছে রে তিয়াশা, একেবারে কলিজার মধ্যে গাইতে রাখার মতো সুইটার, তাই আমার তোরেই লাগবে। জাস্ট রেডি, তোরেই লাগবে, রেডি থাকিস। কথাটা শেষ করে আরাফের বাইকের এক্সিলেটার পুরো ঘুরিয়ে নিল। কানের পর্দা ফাটানোর শব্দে স্পোর্টস বাইকটা মাঠের ঘাস উপরে ধুলোর ঝড় তুলে চোখের পলকে রেসিং ট্রাকের দিকে ছুটে গেল। তিয়াশা আর আদ্রিতা ধুলোর সেই কুয়াশার মাঝে স্তব্ধ বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আকস্মিক আদ্রিতা বলল, সাবধানে থাকিস তুইও, এই ছেলের মতিগতির সুবিধার ঠেকল না। তিয়াশা প্রত্যুত্তর না করে ব্যাগটা ঘাড়ে ভালো করে বসিয়ে বেরিয়ে গেল ক্যাম্পাস ছেড়ে। তুই আজকে আবার ওই মেয়ের কলেজে গিয়েছিলি? সময়টা সন্ধ্যার কিছু পর। নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে সদ্য ঘুমানোর প্রচেষ্টা চালাচ্ছিল আরাফ। আচমকা পেছন থেকে ভেসে আসা গম্ভীর নারীকণ্ঠ ওর কানের পর্দা যেন ঝরঝরিয়ে উঠল। মুহূর্তের মধ্যে মেজাজটা চড়বড় করে গরম হয়ে গেল। প্রচণ্ড বিরক্তি নিয়ে ও তড়িৎ বেগে বিছানায় উঠে বসলো। রক্তাক্ত চোখ জোড়া মেলে পেছনে তাকাতে দেখলো দরজার সামনে হাত দুটো বুকের উপর বেঁধে শক্ত মুখে দাঁড়িয়েছে ওর ফুপু আম্বিয়া খান। আনোয়ার খানের একমাত্র বোন হয় এই বাড়িতে তার দাপট মন্ত্রীর চেয়েও কোনো অংশ কম নেই। আরাপ কপালের রগ দুটো চেপে ধরে ভেতরের উগ্র চিলচিৎকার সামলানোর চেষ্টা করলো। তারপর টেনে টেনে এক অদ্ভুত অভ্যাসে শুরু বলল, হোয়াট দ্য হেল ফুপু, পার্সোনাল রুমে ঢোকার আগে একটু নক করার কার্টেসি কি ভুলে গেছো? আর সকাল সন্ধ্যা আমার পিছনে স্পাই লাগানো বন্ধ করো। এইসব উল্টোপাল্টা নিউজ কে সাপ্লাই দেয় তোমার কাছে? আমি এখানে এক পায়ে এগিয়ে এলেন, চোখে মুখে স্পষ্ট ক্ষোভ আর টাচ ছিল। উল্টোপাল্টা নিউজ? পুরো গুলশান বনানী এরিয়ার লোকজন তোদের এই সস্তা স্টিচিংয়ের গল্প ছাড়ছে। ডিআইজির ওই সামান্য একটা মেয়ের জন্য তুই কাল রাতে নিজের বাপের সাথে ক্যাচাল করলি, আজকে আবার মাঝ মাঠে বাইক নিয়ে গিয়ে ওরে থেট দিয়ে আসলি। মাথাটা কি পুরোই গেছে রে তোর আরাপ? এই সস্তা মেয়ের জন্য তুই খান ফ্যামিলির রেপুটেশন ধুলোয় মিশাবি? সস্তা মেঘ শব্দটা কানে লাগতে আরাফের নেশাগ্রস্ত চোখের মণি দুটো হুট করে স্থির হয়ে গেল। ও বিছানা থেকে নেমে টলমলে পায়ে ফুপুর একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক মাদকতায় বক্র হাসি। আনমনে বিড়বিড় করল, সস্তা? ও নো ফুপু, ইউ আর কমপ্লিটলি রং। ও মোটেও সস্তা নেই। তুমি নিজে যদি একবার ওই মেয়ের চোখের তেজ দেখতেন না, কসম নিজের চোখ ফেরাতে পারবে না। শি ইজ আ পিওর ওয়াইল্ড ফায়ার। আরাফের ঘোরাচ্ছন্ন কথায় আম্বিয়া খান বিরক্তি ওনার কপাল কুঁচকে ফেলল। তবে ওনাকে পাত্তা না দিয়ে আরাফ তখনও নিজের খেয়ালে বলেছিল, উফ কি মারাত্মক অ্যারোগেন্স মেটার। ও যখন রাগ করে না তখন ওর ফর্সা মুখটা একেবারে লাল হয়ে যায়, জাস্ট দেখার মতো। আম্বিয়া খান আর সহ্য করতে পারলেন না ওনার নিজের ভাতিজার এই উন্মাদনা দেখে। ওনার গা রিরি করে উঠল। ওনার হাত বাড়িয়ে আরবের কাঁধে একটা সজোরে ধাক্কা দিয়ে গলা চড়িয়ে বললেন, এই আরব, কী সব উল্টোপাল্টা বকছিস তুই নেশার করে? একটা সাধারণ মেয়ের জন্য এভাবে পাগল হচ্ছিস? কার কথা বলছিস তুই? ধাক্কা থেকে আরব একটু পেছলো, কিন্তু ওর মুখে সেই পৈশাচিক হাসিটা আরো চওড়া হলো। ও ফুপুর দিকে তাকিয়ে চোখের ইশারায় পেছনের দেওয়ালটাকে দেখে বলল, কার কথা বলছি? নিজেই দেখে নাও। আম্বিয়া খান ভুরু কুচকে পেছনে ঘুরলো। ওনার সামনে একটা বেডরুমে বিশাল শূন্য দেওয়াল। ঠিক সেখানটায় আরবের পাশ থেকে একটা ব্লুটুথ রিমোট তুলে নিয়ে এক ঝটকায় ওটার লাল বাটন প্রেস করলো। মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পুরো রুমের লাইটটা অফ হয়ে গেল। দেওয়ালে থাকা হিডেন থিয়েটারে প্রজেক্টরটা সশব্দে চালু হয়ে গেল। সেই অন্ধকারে বুক চিরে বিশাল দেওয়াল জুড়ে ভেসে উঠল তিয়াশার একখানা অসম্ভব সুন্দর হাস্যোজ্জ্বল মুখশ্রীর ছবি। ক্যাম্পাসের কোনো এক রোদেলা দুপুরে আনমনে হাসার সময় কেউ একজন অন্তত গোপনে নিখুঁতভাবে ফোকাসের স্ন্যাপটা নিয়েছিল। সেই বিশাল স্ক্রিনের আলোয় আরাফের নেশাতুর হিংস্র মুখটা আরো ভয়ঙ্কর দেখালো। ও রিমোটটা উঁচিয়ে ফুপুর কানের কাছে ফিসফিস করে বলল, মিট তিয়াশা চৌধুরী, ফুপু, মাই ফিউচার ব্রাইড। রুদ্রদীপ সবেমাত্র ডিউটি শেষে বাড়ি ফিরেছে। নেভি ব্লু শার্টের উপর
বোতামটা আলগা করে সোফায় বসতে রূপকথা আনম ধোয়া ওঠা এক কাপ চা এনে ছেলের সামনে রাখলেন। রুদ্র চায়ের কাপে চুমুক দিতে তিনি পাশে বসলেন। সরাসরি জিজ্ঞাসা করলেন, তা মেয়ে পছন্দ হয়েছে? মায়ের এমন হুট করে বলা কথায় রুদ্র চায়ের কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলো। ও তীক্ষ্ণ চোয়াল এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল কিনা অতি সপ্তপর্ণে গোপন করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যে কি বলো না, মাত্র একবার ক্যাফেতে দেখা হয়েছে আর তুমি এখনই এসব বললে চলে? রূপকথা আনম ছেলের কপালে আদরে একটা টোকা দিয়ে বললেন, কেন পছন্দ হয়নি? আমার ছেলে তো কাউকে সহজে নোটিশ করে না। যখন নিজের থেকে বললি ক্যাফেতে তাহের ভাইয়ের মেয়ের সাথে দেখা হয়েছে, তখনই বুঝেছি ডাল মে কুছ কালা হয়। রুদ্র হাসলো, তবে পরক্ষণে ওর চোখে একটা বাস্তবসম্মত চিন্তা ফুটে উঠল। কোনো ভনিতা ছাড়াই ও মায়ের হাতটা ধরে বলল, পছন্দর কথা ভাবার আগে রিয়েলিটিটা ভাবো মা। উনি আমার সিনিয়র একজন রেসপেক্টেড অফিসার, ডিআইজি তাহের চৌধুরী, আর একমাত্র মেয়ে তিয়াশা। ওনার এত বড় ফ্যামিলি, সেখানে আমাদের মতো সাধারণ একটা পরিবারে কেন ওনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন বলো তো? রূপকথা খানম ছেলের কথা শুনে মৃদু হেসে বললেন, ধুর পাগল, ওসব নিয়ে একদম চিন্তা করিস না। তিয়াশার বাবা আর তোর প্রয়াত বাবার সম্পর্কটা কতটা গভীর ছিল সেটা তুই ছোট বলে হয়তো পুরোটা জানিস না। তোর বাবা যখন মারা গেল, তারপর থেকে তাহের ভাই আমাদের কতটা টেক কেয়ার করছে। তুই পুলিশে জয়েন করার পর উনি তোকে কতটা গাইড করে সেটা তো তুই নিজেও জানিস। ওনার মনে কোনো অহংকার নেই। রুদ্র একটু গম্ভীর হলো, চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আমি জানি মা, স্যার আমাকে নিজের ছেলের মতোই দেখেন, কিন্তু প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা। শুধু শুধু আমার একটা জেদ বা ইচ্ছের জন্য যদি ওনার সাথে আমাদের এত বছর সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যদি উনি মাইন্ড করেন। তাহের ভাই মোটেও তেমন মানুষ না। তুই একবার ওনার সাথে খোলাখুলি কথা বল। আমার তো মনে হয় না উনি খুশি হবেন। রুদ্র আর কথা বাড়াতে চাইল না। ও চায়ের কাপটা শেষ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মায়ের কাঁধে আলতো চাপ দিয়ে বলল, উহ মা, তুমি বেশি এসআইডি সিআইডি অফিসারদের মতো ইনভেস্টিগেশন শুরু করে দিছো। আমি অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হতে গেলাম, এসব নিয়ে পরে ভাবা যাবে। কথাটা বলে রুদ্রদীপ আর কোনো উত্তরের অপেক্ষা না করে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। রূপকথা আনম ছেলের যাওয়ার পানে তাকে মুচকে হাসলেন। অদ্ভুত অস্বস্তি চারিদিকে। চৈত্র শেষে তীব্র রৌদ্ররশ্মি কৃষ্ণচূড়ার পাতা চুলে পিচঢালা চত্বরে এসে পড়েছে। তিয়াশা ওর ওড়নাটা কাঁধে ঠিকঠাক টেনে নিয়ে আদ্রিতার হাত ধরে কলেজের করিডোর দিয়ে এগোচ্ছিল। কিন্তু গজ কয়েক যেতেই ছন্দপতন ঘটল। করিডোরে কোণে আড্ডা দেওয়া থার্ড ইয়ারের একটা গ্রুপ হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। তিয়াশা ওদের পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে 4-5টা ছেলে একসাথে হাত জোড় করে মাথা ঝুঁকে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। তিয়াশা থমকে গেল, ভুরু কুচকে আদ্রিতার দিকে চাইল। আদ্রিতা সমানবক। তিয়াশা ভাবলো হয়তো অন্য কাউকে বলছে, কিন্তু আর টিচ করছে, তাই পা বাড়ালো লাইব্রেরির দিকে। কিন্তু না, ও এ যেন কোনো এক অদৃশ্য নাটকের স্ক্রিপ্ট। লাইব্রেরির সিঁড়ির কাছে দাঁড়ানো আরও দুটো ছেলে ওদের দেখে দাঁড়িয়ে বেশ সমীর বলল, ভাবি গুড মর্নিং। বিরক্তির পাড়া দেবা চড়ে চরচর করে উপরে উঠতে লাগলো তিয়াশার। যেই দেখছে সেই অদ্ভুত চোর চোর চাউনি দিচ্ছে আর মুখে একই বানোয়াট সম্বোধন। এক পক্ষ দম বন্ধ করা অস্বস্তি আর রাগ নিয়ে সে মেইন অডিটোরিয়ামের সামনে পৌঁছলো। তখন আরেকটা ছিল হুট করে ওর পথ আগলে দাঁড়িয়ে দাঁত কিলে বলে, সালাম ভাবি, রোদ তো অনেক বেশি, রোদে না ঘুরে ক্লাসে যান। মেজাজের পর সপ্তমে চড়ে গেল তিয়াশার। ভেতরে জমানো পুরো ক্ষোভ আগ্নেয়গিরি লাভার মতো ফেটে পড়ল। ও এক পা এগিয়ে এসে জলদ গম্ভীর কণ্ঠে চেঁচে বলল, এক্সকিউজ মি, আপনাদের প্রবলেমটা কি বলুন তো? সকাল থেকে যার তার মুখে এক কথা ছ্যাবলামির একটা লিমিট থাকে। কাকে ভাবি হয়ে করছেন আপনারা? মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে সবার? ছেলেটা তিয়াশার এমন রুদ্রমূর্তি দেখে আমতা আমতা করে খানিকটা থতমত খেলো। পরক্ষণে মাথা চুলকে অপ্রস্তুত এক হাসি দিয়ে বলল, আরে ভাবি, রাগ করছেন কেন? আমরা তো জাস্ট রেসপেক্ট দিচ্ছিলাম। আপনি তো আরাফ ভাইয়ের বাগদত্তা, তাই নিজে আমাদের বলে দিয়েছেন ক্যাম্পাসে যাতে ভাবির কোনো প্রবলেম না হয়, সবাই যেন আপনাকে নজরে নজরে রাখে, তাই আর কি। আরাফ ভাইয়ের বাগদত্তা শব্দটিও তিয়াশার কানে যেন ফুটন্ত সীসার মতো বিঁধল। মুহূর্তের মধ্যে ওর ফর্সা মুখশ্রী তীব্র ক্ষোভে রক্তিম বর্ণ ধারণ করলো। ওই সাইকো তবে এতদূর পর্যন্ত হাত বাড়িয়েছে,
নিজের নোংরা জাল এভাবে পুরো ক্যাম্পাসে বিছিয়ে দিয়েছে ও। এদিকে পুরো সম্পূর্ণ রাগটা সম্মুখে ছেলেটার উপর উগলে দিতে চাইলো। খানিকটা চেঁচিয়ে বলল, জুতার বাড়ি না খাইতে চাইলে সামনে থেকে সরেন, আজাইরের লোকজন কোথাকার। ছেলেটা কি ভরকালো হয়তো। ও আর কথা না বলে ধীর পদক্ষেপে স্থান ত্যাগ করলো। ছেলেটা চলে যেতে তিয়াশা রীতিমতো মেজাজ হারিয়ে নিজের চুলগুলো টেনে ধরল। আদ্রিতা ওকে তৎক্ষণাৎ সামনে দিতেই যেতে যেতে বলল, তুই দেখছিস আদ্রু, বাসাটা কত দূর এগোচ্ছে, আমি কি করব? ও আমার পিছু ছাড়ছে না। আল্লাহ। আদ্রিতা এগিয়ে এসে ওর কাঁধে আশ্বস্তকারী হাত রাখলো। ডোন্ট ওয়ারি তুই ভেঙে পড়লে কিন্তু ও আরও বেশি সাহস পাবে। সো বি স্ট্রং। ওর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, কিন্তু তোর বাবা তো কিন্তু ক্ষমতা কম নয়। আমি কি করব আদ্রু? আমি চাই না বাবা এসে এসব ঝামেলা জড়, কিন্তু কিন্তু কি তিউ? এগুলো আঙ্কেলের সাথে শেয়ার করতে হবে, না হলে এগুলো সলভ করবে কি করে তুই? দোস্ত, আমি আর পাচ্ছি না। আগের দিন কি করেছে? আদ্রিতা কৌতূহল দৃষ্টিতে তাকাতে তিয়াসা বলল, আগের দিন ও মাঝরাতে আমার বাসায় গেছিল, তাও মাতাল অবস্থায়। গিয়ে কি বলে জানিস? ও নাকি আমাকে বিয়ে করতে চায়। আমার ইচ্ছে করছিল ওইখানে ও পুঁতে দিতে। চশমা এড়ালে আদ্রিতার দৃষ্টি বিস্ফোরিত বিস্ময়ে বাক্য হারিয়েছে। কোনো মতে নিজেকে সামলে বলল, বলিস কি দোস্ত? কেস পুরোই জন্ডিস তাইলে। এই ব্যাটারাই চিনিস না, ও যার দিকে একবার নজর দেয় তাকে নিজের করে ছাড়ে যেভাবে হোক। বাইরে তীব্র দাবহর সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণ সব মিলিয়ে অস্বস্তি নিজে শেষ করে দিতে ইচ্ছে করলো তিয়াসার। ও কপালে বেয়ে আসা শ্বেতবিন্দুটুকু ওড়নার আঁচল দিয়ে মুছে আদ্রিতার দিকে তাকিয়ে ক্লান্ত গলা বলল, আজকে আর একটা ক্লাস আমি করব না আদ্রু। এমনিতে মেজাজ পুরো চড়ে আছে, তার উপর এই রোদে মাথাটা ফেটে যাচ্ছে। চল পাশের ওই এসি মলটায় ভেতরে যাই, ঠান্ডা কিছু না খেলে আমি জাস্ট ফেইন্ট হয়ে করে যাব। আদ্রিতা ওর অবস্থা বুঝতে পেরে আর অমত করল না। দুজনে দ্রুত পায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গলির মোড়ে নামি শপিং মলটার দিকে পা বাড়ল। মলে ঢুকে সেন্ট্রাল এসিতে সুশীতল হাওয়া গায়ে লাগতে তিয়াসা অবশ হয়ে আসা স্ন্যাকগুলো কিছুটা শিথিল হলো। ওরা মলের দোতলায় একটা কফি শপে গিয়ে বসলো। আদ্রিতা দ্রুত কোল্ড ড্রিঙ্কস আর পেটিস অর্ডার করলো। খাবার আসার পর দুজনে টেবিলে বসে চুপচাপ খাচ্ছিল। টিয়াসা ড্রিঙ্কসের স্টেটা নাড়াতে নাড়াতে জানলার বাইরে ঢাকার ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আনমনে নিজের ভিতরে অস্থিরতা কমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কাউন্টারে ওয়াটার বিলের ফোল্ডারটা হাতে নিয়ে ওদের টেবিলের পাশে দাঁড়ালো। তিয়াসা ব্যাগ থেকে পার্সটা বের করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত পুরুষের কণ্ঠস্বর, ওদের বিলটা আমার অ্যাকাউন্টের চার্জ করো। হতচকিত নয়নে পিছনে ঘুরতে ওদের সামনে দৃশ্যমান হলো সেথায় দাঁড়িয়েছে আরাফ। মেজাজের পারদ মুহূর্তে চচ্চড়িয়ে উঠল তিয়াসার। ও তৎক্ষণাৎ পার্স থেকে টাকা বের করে ওয়েটারকে দিতে আদ্রিতার হাত ধরে বেরিয়ে গেল। তবে আরাফ পাশ কাটিয়ে যাবার সময় আরাফ খপ করে ধরল তিয়াসার তুলতুলে হাতটা। ওষ্ঠা ধরে বক্র হাসির রেখা ফুটিয়ে বলল, আরে সুইটার, এত তাড়াহুড়ো কিসের? বিলটা তো আমাকেই দিতে হবে, আজ হোক কাল। তা খাবারগুলো ওভাবে ফেলে রেখে যাচ্ছ কেন? রাগ করলে তোমাকে কিন্তু আরও বেশি মারাত্মক লাগে। তিয়াসা নিজের হাতটা ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে এক ঝটকা টান মারল, কিন্তু আরবের ইস্পাত শক্ত বাঁধন শিথিল করা সম্ভব হলো না। ও দাঁতে দাঁতে বলে, হাত ছাড়ুন আরব, জাস্ট লিভ মাই হ্যান্ড। আপনার সাহস কী করে হয় পাবলিক প্লেসে আমার হাত ধরে? এক্ষুনি হাত ছাড়ুন বলছি, নইলে আমি চেঁচিয়ে লোক জড়ো করবো। আরব বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিয়াসার অবাধ্য চুলের একটা গোছা আলতো করে আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে বলো, চিৎকার করবে? করো না সুইটার। পুরো মলের লোক জানুক যে আরাফ খান তার হবু বউয়ের সাথে একটু সফট রোমান্স করছে। ক্যাম্পাসে সবাই তো অলরেডি জেনে গেছে, বাকিদের জানতে বাকি রাখা কি ঠিক হবে বলো? রাগে ক্ষোভে থরথরে কেঁপে উঠল তিয়ার ক্ষীণকায়া। পাশে দাঁড়িয়ে আদ্রিতা এবার শক্ত গলায় বলে উঠল, আরাফ ভাই প্লিজ লিমিট ক্রস করবে না, আপনি জানেন ও কার্মে হাতটা ছাড়ুন। আরাফ আদ্রিতার দিকে একবার তেরসা নজরে তাকিয়ে তিয়াসার দিকে মনোনিবেশ করলো। তিয়াসার ফর্সা কবজিতে ওর আঙ্গুলের চাপে লাল দাগ বসেছে। ও তিয়াসার কানের কাছে মুখ এনে অন্তত ঠান্ডা গলা বলল, তোর ওই এসপি রুদ্রদীপকে বলিস যেন আমার জিনিসের নজর না দেয়। তুই শুধু আমার তিয়াসা, এই সত্যিটা যত জলদি তোর ওই লিটিল ব্রেনে ঢুকিয়ে নিবি, তোর বাপের রুদ্রের সম্মান তত সেফ থাকবে। কাল কলেজে দেখা হচ্ছে সুইটার।
বলে আরাব এক ঝটকে হাতটা ছেড়ে দিয়ে পকেটে হাত ঢুকে শীষ দিতে দিতে মলের ভিড়ের মাঝে হারিয়ে গেল। তিয়াসা তখনও থ মেরে দাঁড়িয়েছে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে, নিঃশ্বাসের পাল্লা ভারী, থরথরিয়ে কম্পিত ক্ষীণ কায়া জোরে জোরে শ্বাস নিয়ে কোনো মতে নিজেকে শান্ত করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। আদ্রিতা ওর হাতটা চেপে ধরে ব্যাকুল করে বলে, তুইও শান্ত হ, প্লিজ, নিজেকে কন্ট্রোল করলো, ব্লাডি সাইকো একটা। তিয়াসা কোনোরূপ প্রত্যুত্তর করলো না। ঠিক তখনই পাশ থেকে একটা গম্ভীর অথচ অসম্ভব আকর্ষণীয় কণ্ঠস্বর ভেসে এলো। এক্সকিউজ মি, তিয়াসা না? হঠাৎ নিজের নাম শুনে তিয়াসা আর আদ্রিতা দুজনে পেছনে চমকে পেছনে তাকালো। সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে আদ্রিতার চোখের পলক যেন চিরতরে থমকে গেল। অফ হোয়াইট কালারের একটা ফর্মাল শার্টের স্লিপ কোণে পর্যন্ত গোটানো, চোখে রোদ চশমা, তীক্ষ্ণ মায়াবী আর অসম্ভব ড্রেসিং চ্যাপ্টারের পুরুষালী অবয়বটা আদ্রিতার মনে মনে আওড়ালো, হোয়াট এ গ্রিক গড। রুদ্রদীপ মৃদু হেসে বলল, হ্যাঁ, ঠিকই চিনেছি। কেমন আছেন আপনি? তিয়াসা মুহূর্তের মধ্যে নিজের ভিতরে ঝড়টাকে আড়াল করা আপ্রাণ চেষ্টা করলো। ওড়নাটা টেনে কবজির লাল টকটকে লুকিয়ে কোনোরকম ঠোঁটে জোরপূর্বক একটা হাসি ফুটল। আই অ্যাম গুড। আপনি এখানে? একটা অফিসিয়াল ভিজিটিংয়ে এদিকে এসেছিলাম, জাস্ট পাসিং বাই। ভাবলাম মল থেকে একটা কফি গ্র্যাব করো। তো আপনাদের কী অবস্থা? কলেজের বাঙ্কিং? আদ্রিতা তখনও রুদ্রদ্বীপের দিকে চোখ সরাতে পারছে না। একজন মানুষের পার্সোনালিটি এতটা ক্রাশ খাওয়ার মতো হতে পারে ওর জানা ছিল না। ও একটু নড়েচড়ে দাঁড়িয়ে আমতা আমতা করলো, না মানে রোদ অনেক বেশি ছিল তো, তাই জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য আসা। তিয়াসা আদ্রিতার কান্ড দেখে ওকে হালকা কুনিয়ে গুঁতো দিয়ে রুদ্রদ্বীপের দিকে তাকিয়ে বলল, ও আমার ফ্রেন্ড আদ্রিতা। আর আদ্রু, ও হচ্ছে এসপি রুদ্রদীপ সিনহা, আমার বাবার পরিচিত। রুদ্রদীপ আদ্রিতার দিকে তাকিয়ে ভদ্রতার সূচক মাথা ঝুঁকে বলল, নাইস টু মিট ইউ আদ্রিতা। নাইস টু মিট ইউ টু স্যার। রুদ্রদীপ এবার তিয়াসার দিকে তাকালেন। ওর তীক্ষ্ণ পুলিশি চোখ এড়ালো না যে তিয়াসার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়েছে, আর বারবার নিজের ডান হাতটা ওড়না দিয়ে আড়াল করার চেষ্টা করছে। রুদ্রদেব জিজ্ঞাসা করলো, এনিথিং রং তিয়াসা? আপনাকে একটু আপসেট লাগছে? কোনো প্রবলেম? তিয়াসা বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস চেপে দ্রুত মাথা নাড়ল। নো নো, নাথিং লাইক দ্যাট। অ্যাকচুয়ালি চৈত্র মাসের এই জঘন্য রোদের কারণে একটু টায়ার্ড লাগছে, দ্যাটস ইট। রুদ্রদেব পুরোপুরি বিশ্বাস করলেন না, তবে আর ঘাটলেন না। ঘড়ির দিকে তাকিয়ে বললেন, যেহেতু দেখা হয়ে গেল আর আমার হাতে মিনিট 15 সময় আছে, সো হোয়াই নট আ কফি টুগেদার? চলুন, আই অ্যাম ট্রিস্টিং। তিয়াসা অমত করল না। আরে না, ইটস ওকে, আমরা জাস্ট বেরোচ্ছিলাম। কাম অন তিয়াসা, স্যার জানতে পারলে বলবেন ওনার মেয়ের সাথে দেখা হওয়ার পর আমি এক কাপ কফি খাওয়ানি। লেটস সিট। রুদ্রদ্বীপের এই অকাট্য ব্যক্তিত্বের সামনে তিয়াসা আর না করতে পারল না। ওরা তিনজনে একটা কর্নার টেবিলে বসলো। রুদ্রদ্বীপ আইস আমেরিকান নো ওর অর্ডার দিল, আর মেয়ে দুটোর জন্য কোল্ড কফি। টেবিলে বসে কথা বলার সময় আদ্রিতা যেন পুরোই মন্ত্রমুগ্ধ। রুদ্রদীপ যখন কথা বলছিল, ওর চোখের চশমার আড়ালে চোখ, ওর হাতের মুভমেন্ট আর কথা বলার ভঙ্গিতে আদ্রিতা বারবার ওর দিকে তাকাচ্ছিল। রুদ্রদীপ সেটা খেয়াল করে মনে মনে একটু বিরক্ত হলো বোধহয়। তবে তিয়াসা স্বাভাবিক করার জন্য উনি নর্মাল টপিকটাকে কথা বলতে লাগলেন। পড়াশোনার কী খবর আপনার? ফাইনাল ইয়ারে তো প্রায় চলে এলো, রাইট? হ্যাঁ, প্রিপারেশন চলছে, বাট এই গরমের মধ্যে ক্লাস করাটা একটা বড় টাস্ক হয়ে যাচ্ছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঢাকা ক্রাইম রেটের সাথে সাথে এখন টেম্পারেচারে পাল্লা বাড়ছে। মিনিট 15 বেশ চমৎকার একটা হালকা মেজাজের কথোপকথন হলো ওদের জন্য। আরাফের নোংরা অধ্যায়টা আপাতত তিয়াসার মাথা থেকে কিছুটা হলেও দূর হলো। কফি শেষ করে রুদ্রতে উঠে দিলেন। ওকে লেডিস, মাই টাইম ইজ আপ। আমাকে একটা সাইড ভিজিটে যেতে হবে। তিয়াসা স্যারকে আমরা সালাম জানাবেন। আর আদ্রিতা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আদ্রিতা চট করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সেম হিয়ার স্যার, আই মিন মিস্টার রুদ্রদীপ। রুদ্রদীপ মুখ চেপে হেসে বিলটা পে করে মলের এক্সিটের দিকে এগিয়ে গেল। আর ও চলে যাওয়ার দিকে তাকে আদ্রিতা তিয়াসার হাত খপ করে ধরে চলে চেয়েছে বলে, ও মাই গড তিউ, এই লোকটা এত হট আর হ্যান্ডসাম, তুই আমাকে আগে কেন বলিস নি? আই সোয়ার আমার তো হার্টবিট স্কিপ করছে। তিয়াসা মৃদু হেসে আদ্রিতার সামনে এমন কাণ্ডে নিশুতি রাতের নির্জনতা আষ্টে পৃষ্ঠে ধরেছে ধরিত্রীকে। অবাধগ্রস্ত শরীরটা একটু আরাম দিতে রাতের খাওয়া দাওয়া সেরে
বিছানায় সবেমাত্র শরীর এড়িতেছে তিয়াসার পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে ছোট্ট একটা ওয়াইফাই কানেকশন করেছে ও। সঙ্গে সঙ্গে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিফিকেশন বয়ে গেল ওর ফোনে। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল তিয়াসা। সচরাচর এত মেসেজ আসে না। দুশ্চিন্তা হলো খানিকটা। তৎক্ষণাৎ মেসেঞ্জার অন করতে চড়ক গাছ। আরাফের আইডি থেকে এক গাদা মেসেজ জমা হয়েছে। উপরের মেসেজগুলো স্ক্রল করতে করতে রিদমিক টোনে ভেসে এলো বকাটে ফ্লাইন্টিংয়ের চেনা উপদ্রব। কী খবর সুইটার? সারাদিন তো অনেক রাগ দেখালে। রোদ মুখটা একদম লাল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো সুইটার, রেগে গেলে তোমাকে আরও বেশি সেক্সি লাগে। কাল কিন্তু একদম লেট করবে না, জলদি কলেজে আসো। ও হ্যাঁ, আরব খানের হবু বল কথায় একটু তো দাপট দেখাবে, তাই না? শুনছি শুনছো সুইটার, আই অ্যাম মিসিং ইউ ব্যাডলি। মেসেজগুলো পড়া মাত্র তিয়াসার ভেতরে ঘৃণা আর বিরক্তির চরম সীমানা পৌঁছালো। ও আর এক মুহূর্ত নষ্ট না করে আরবের আইডিটা মেসেঞ্জারে ব্লক করে দিল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রাখতে ঠিক তখনই টুংটাং শব্দে হোয়াটসঅ্যাপ আর ইমোতে সচল হলো। বিস্ময় আর তীব্র বিরক্তিতে হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্ট খুলতে ব্যঙ্গাত্মক সুরে আরেকটা মেসেজ জলজল করছে। হোয়াট হ্যাপেন সুইটার? ভেবেছিলাম এক জায়গা থেকে ব্লক করে দিলে আরব খানের হাত থেকে বেঁচে যাবে। ইউ নো ভেরি ওয়েল তিয়াসা, আমার জান পাখিটা যে একটু বেশি রাগি, কিছু হলে ব্লক মারবে সেটা আমি আগে জানতাম। এই জন্য তো সব ব্যাকআপ রেডি রেখেছিলাম। ফেসবুক মারলে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মারলে ইমো আছে, আর সব শেপে বাসার রাস্তা তো চেনাই আছে। সো ডোন্ট ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম মি। গুড নাইট সুইটার। খেই হারিয়ে ফোনটা আছাড় মারার জন্য তিয়াসা যেই না ও হাতটা তুললো, ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে জ্বলে উঠলো আরেকটা নাম। ফোন ছুঁড়ে ফেলার চেষ্টা করো না একদম সুইটার। তিয়াসা আবার নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাগে ক্ষোভে ওর অপমানে ওর পুরো শরীর কাঁপছে। নিজেকে আর ধরে রাখতে পারলো না। সরাসরি আরবের নাম্বার থেকে দিয়ে কল দিয়ে বসলো। অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হতে তিয়াসা চিৎকার করলো, তোর লজ্জা শরম বলতে কিছু নেই আরব? কোন সাহসে তুই আমাকে বারবার টেক্সট করছিস? নিজেকে ভাবিস কি একটা ক্যারেক্টারলেস? তোর মতো একটা নিজ নোংরা ছেলের মেসেজ দেখা চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। জাস্ট স্টপ হ্যারাসিং মি, নইলে আমি এবার সত্যি সত্যি বাবাকে বলবো। তিয়াসা এবার অগ্নিশর্মা কণ্ঠস্বর শুনে ওপাশে আরবে বিন্দুমাত্র দমে গেল না, বরং ওর ফোনের স্পিকার ফুঁড়ে উঠে ভেসে উঠল এক বিষাদসুলভ উচ্চ শব্দের অট্টহাসি। এক চরম উন্মাদনা হাসতে হাসতে আরব জবাব দিল, সো কামন সুইটার, তোর বাপ কি করবে? শ্বশুর আব্বা তো নিজেই আমার ভয়ে কাঁপে। ভুলে যাস না এই শহরের আইন কানুন কার ইশারায় চলে। তুই বললে আমি তোকে ছেড়ে দেব? নেভার। তুই হলে আমার একমাত্র রানী, আমি তোর রাজাধিকার। আরাব খান যা একবার নিজের বলে ভেবে নেয়, সে ছলে বলে কৌশলে নিজের করে ছাড়ে। পুরো পৃথিবী চড়ে বেড়ালো আমার মতো একটা খাঁটি প্রেমিক তুই একটাও পাবি না তেষা। সো জাস্ট একসেপ্ট ইট। কলেজে দেখা হচ্ছে মাই কুইন বলে ও ফোনেরটা মুখের কাছে বিকৃতপূর্ণ শব্দ করতে যাবে, তার আগে খট করে ফোনটা কেটে দিল তিয়াসা। মাথার রগগুলো রাগে দপদপ করছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তাহের চৌধুরী সবেমাত্র গুরুত্বপূর্ণ ফাইলে মনোনিবেশ করছিল। চারিদিকে নিস্তব্ধতার মাঝে আচমকা ওনার ব্যক্তিগত ফোনে তীব্র কর্কশ আওয়াজে এক একাগ্রতা ভেঙে চুরমার করে দিল। কিঞ্চিত ভুরু কুচকে অন্তত বিরক্ত মুখে ওনার অবাধ্য ফোনটা হাতে তুলে নিল তিনি। অচেনা নাম্বার দেখে বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করলেন। উপাস থেকে ভেসে আসা প্রথম বাক্যটিতে চোয়াল শক্ত হয়ে উঠল ওনার। ওনার মতো একজন ডিআইজি পার্সোনাল নাম্বারে ফোন করে এত বড় স্পর্ধা দেখানোর সাহস কার হতে পারে, তা ওনার ভাবনার অতীতে। অন্তত কর্কশ গলায় উনি ধমক দিলেন, হোয়াট দ্য হেল ইজ দিস? কার ঘাড়ে কটা মাথা যে ডিআইজি তাহের চৌধুরী ফোন করে ফাজলামো করছো রাস্কেল? ওপাশ থেকে আরাব একগাল হাসলো। চুরুটের ধোয়া কুণ্ডলি বাতাসে উড়িয়ে অন্তত শান্ত তবে স্ট্রেস জানানো কণ্ঠে বলল, আরে জাস্ট চিল শ্বশুরবা, এত হাইপার হচ্ছেন কেন? বয়স বাড়ছে, বিপিটাও শুট আপ করলে প্রবলেম হবে তো। আমি আপনার হবুস জামাই আরাব। শাট আপ ইউ ব্ল্যাকমেলার। মুখ সামলে কথা বলো, নইলে তোকে লকআপে পুরে থার্ড ডিগ্রি দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আরাব ফোনের ওপাশে সবাই আরামসে পা তুলে বসে আছে। ঠোঁটের কোণে বক্র হাসি রেখাটা টেনে ঠান্ডা সুর, আরে ধুর, লকআপের ভয় অন্য কাউকে দেখাইন, আমার এসব শ্যুট করে না। কাজের কথা আসি, আপনার মেয়েটা বড্ড বেশি জেদি আর তেরা, লাইক টু মাই অ্যাটিটিউড। কিন্তু শ্বশুরে আব্বা, মেয়েটাকে শেষমেশ আমারই দিয়েন। বিশ্বাস করেন একদম কলিজার ভিতরে গাঁথা রাখমু।
তাহের চৌধুরী টেবিলের উপর সজোরে চাপলেন। ইউ বাস্টার, তোর মতো একটা রাস্কেল রাতে আমি আমার মেয়েকে দিব? তোর এত বড় সাহস কী করে হয়? আই উইল ডিস্ট্রয় ইউ আরাপ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরাপের চোখের মনি দুটো মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে গেল। তার কণ্ঠে সেই রসিকতা সুর নিমিষে উধাও হয়ে সেখানে ভর করলো এক ভয়ঙ্কর শীতলতা। চোয়াল শক্ত করে একদম নিচু ও তীক্ষ্ণ স্বরে বলল, শোনেন মিস্টার তাহের চৌধুরী, ভালোই ভালো বলছি, মিষ্টি কথায় শুনলেন না তো? আরাপ কিন্তু রিকোয়েস্ট একবারে করে, এরপর যখন আপনার মেয়েকে ডিরেক্ট তুলে আনবো তখন বুঝবেন আরাপ জিনিসটা কি। তখন আইন পাওয়ার কিংবা আপনার ডিআইজি পদের অহংকার কোনো কিছুই আপনার মেয়েরকে আমার হাত থেকে বাঁচাতে পারে না। সো ডোন্ট ক্রস ইউর লিমিট। রাগে ক্ষোভে রীতিমতো তোতলাতে লাগলেন তাহের চৌধুরী। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে মুহূর্তের মাঝে। ইউ ইউ রাস্কেল স্টুপিড। পুনরায় কোনোরূপ বাক্য ব্যয় না অবকাশ না করে তড়িৎ বেগে লাইনটা কেটে দিল তাহের চৌধুরী। ধপ করে বসে পড়লেন বিছানায়। স্বামীর চেঁচামেচিতে নিদ্রা টুটল না রেহেনা বেগমের। ধরপড়ে উঠে বসল, কি হয়েছে, এত রাতে চেঁচাচ্ছে কেন? তাহের চৌধুরী মাথা চেপে বসলেন। এক ঝলক মাথা তুলে সহধর্মীকে দেখলেন। অতঃপর অর্ধাঙ্গিনী উড়ুতে নিজের মাথাটা রেখে চোখ বুঝলেন। বাবা সত্তা এত অসহায় কেন বলতে পারো রেহেনা? স্বামীর দুশ্চিন্তায় অসত্য সব বুঝে রেহেনা বেগম। আলতো হাত বুঝালেন তাহের চৌধুরী আধা পাকা সাদা চুলে। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিচ্ছু ঠিক হবে না রেহেনা। আমার মেয়েটা কিছু হলে আমি মারাই যাব, বিশ্বাস করো। রেহেনা বেগম চুপ হলেন। শুধু তোমার মেয়ে? তাহের চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে রেহেনা বেগমের দিকে তাকালেন। ওনার চোখ দুটো ক্লান্তি আর অজানা আশঙ্কায় বুঝে আসে। স্ত্রীর হাতে পরম মমতায় স্পর্শ যেন ওনার ভিতরে সেই ভয়টাকে দূর করতে পারছে না। শুধু তোমার মেয়ে কেন হবে, ও তো আমাদের কলিজার টুকরো। রেহেনা বেগম স্বামীর কপালে জমে থাকা ঘামটুকু নিজের আঁচল দিয়ে মুছে দিতে দিতে বললেন, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়লে তিয়াশাকে আগলে রাখবে কে? তুমি তো অন্যায়ের সামনে কোনোদিন মাথা নাওনি। তাই চৌধুরী ধীর শব্দে বললেন, অন্যায়ের সামনে মাথা নোয়ানি রেহেনা, কিন্তু আজ অন্যায়টা আমার মেয়ের সম্মানের দিকে হাত বাড়িয়েছে। আনোয়ার খানের ওই সাইকো ছেলেটা আজ আমার মেয়েকে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। ও তিয়াশাকে তুলে নেওয়ার কথা বলছে। আমার ক্ষমতা, আমার পদের অহংকার সব আজ এই এক জায়গায় এসে থমকে গেছে। একজন পুলিশ অফিসার হিসেবে আমি আইনের কথা ভাবি, কিন্তু একজন বাবা হিসেবে আমি শুধু আমার মেয়ের নিরাপত্তা চাই। রেহেনা বেগম স্বামীর হাত দুটো নিজের হাতের মুঠে নিলেন। আমাদের টিয়া অত দুর্বল নয়, ওর গায়ে তোমার রক্ত, ও অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। আর তুমি একা নও, আল্লাহও আছেন। আনোয়ার খান যতই শক্তিশালী হোক, একটা বাচ্চার ক্ষতি করার ওর ক্ষমতা নেই। স্ত্রীর কথা তাহের চৌধুরীর মনের মেঘ যেন কিছুটা কাটলো। অবশ হয়ে আসা স্নায়ুগুলো আবার সজাগ হলেন। তাহের চৌধুরী রেহেনা বেগমের হাতটা শক্ত করে চেপে ধরলেন। তুমি ঠিক বলছো, আমি আমার টিয়ের কিচ্ছু হতে দেব না। ওর হাসি মুখটা বাঁচিয়ে রাখার জন্য যদি আমাকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে হয়, আমি লড়ব। রেহেনা বেগম স্বামীর বুকে মাথা রাখলেন। রাতের নিস্তব্ধতা তখন আরো গভীর ছিল। কিন্তু সেই অন্ধকারে বুক চিরে এক পিতৃত্বে জাগ্রত করে নতুন যুদ্ধের প্রস্তুতি। আরাব খানের ক্ষমতার জোরে বাঘ হতে পারে, কিন্তু সে ভুলে গেছে আহত সিংহ আরো বেশি ভয়ঙ্কর হয়। সুইটহার্ট, পেছন থেকে ভেসে আসা চেনা কৌতুকী কণ্ঠস্বরটা কানে লাগতে তিয়াশা চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে পড়ল। সবেমাত্র কলেজের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে স্কুটিটা পার্ক করে নেমেছে। এমন সময় এই উৎপাত। বিরক্তিতে পুরো শরীর রিরি করে উঠল। এক ঝটকা পেছনে ঘুরতে দেখল গেটের পাশে কৃষ্ণচূড়ার গাছটার নিচে এক দুর্ধর্ষ কালো ইয়ামা বাইকটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরাপ। ঠোঁটের কোণে ঝুলছে চিরচরিত বিরক্তিকর হাসি, আর আঙ্গুল দিয়ে বাইকের চাবিটা অনবরত ঘুরিয়ে চলছে। তিয়াশা অগ্নিদৃষ্টি হেনে দুপা এগিয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার লজ্জাশরম বলতে কি কিছুই নেই? সকাল সন্ধ্যা মানুষের পিছে নেওয়া ছাড়া আপনার লাইফে আর কোনো কাজ নেই? জাস্ট গেট আউট, দূর হন আমার সামনে থেকে। আরাপ বাইক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বন্য পদক্ষেপে তিয়াশার দিকে এগিয়ে গেল। ও তিয়াশার ঠিক এক হাত দূরত্ব এসে থমকে দাঁড়ালো। চোখের সানগ্লাসটা ঠিক করতে 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 কেতাবি স্বরে টেনে উঠল, লজ্জা? ওটা তো ব্যাকডেটের জন্য সুইটহার্ট। আর আমি তো সবার পিছু নিই না, আমার বউ বলেই তো নিচ্ছি, তাই না? একেই বলে টেক কেয়ার। কাল রাতে তো আমার শ্বশুর আব্বাকে ডিরেক্ট কল করে আমাদের বিয়ের পারমিশন চেয়ে নিলাম। বুড়ো তো রাখে একেবারে ফায়ার। আরাফের মুখে বাবার কথা শুনতে তিয়াশার মাথার প্রতিটি রগ দপদপ করে জ্বলে উঠল। ও নিজের গলার স্বর যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে তীব্র ঘৃণে বলল, আমার বাবাকে ফোন করার সাহস কী করে হয় আপনার? আপনি একটা মেন্টাল, একটা চিপ ক্রিমিনাল।
ক্ষমতার জোর দেখছেন? মনে রাখবেন, পলিটিক্স আজ আছে কাল নেই, কিন্তু যেদিন আপনি আইনের জালে ফাঁসবেন সেদিন আপনার মন্ত্রী বাবা আপনাকে বাঁচাতে পারবেন না। আরব এবার হো হো করে হেসে উঠল। আকস্মিক তিয়াশার বড্ড কাছে ঝুঁকে এলো। ওর যার দরুন ওর কড়া পারফিউমের ঘ্রাণটা তীব্র বেগে নাসান্তে ধাক্কা দিল তিয়াশার। আরব সানগ্লাসের উপর দিয়ে তীক্ষ্ণ চোখে থেকে বলল, আইন, ড্যাম ইট কুইন, আইন তো আমার বাবার টেবিলের উপর ফাইল চাপা পড়ে থাকে। আর আমি সাইকো? হ্যাঁ, আমি সাইকো, শুধু তোমার এই রূপটার জন্য। এই যে রাগলে তোমার চোখ দুটো যেভাবে চকমক করে ওঠে, কসম আমার পুরো ভেতরটা পুরো তছনছ হয়ে যায়। তিয়াশা আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে চাইল না। এই ছেলের সাথে তর্ক করা মানে নিজের রুচির অবমাননা করা। ও এক ঝটকা ওর ব্যাগটা কাঁধে টেনে নিয়ে গটগট করে কলেজের ভিতরে প্রবেশ করতে লাগলো। তক্ষুনি পেছন থেকে আরবের সেই শ্লেষাত্মক অট্টহাসি আর চড়া কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেও না সুইডার্ট। ভয় পেলে সুইডার্ট? পাপো, স্বামীকে ভয় পাবে না তো কাকে বাবা? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা, অভ্যন্তরীণ সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কিন্তু তার ছেলে যদি এসব অনৈতিক কাজ করে বেড়ায়, তাহলে কি করে হবে স্যার? রুদ্রদীপ সিনহার কণ্ঠে থমথমে দেখালো স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ার খানের মুখশ্রী। প্রচণ্ড গম্ভীর কণ্ঠে সে বলল, তুমি কি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছো? রুদ্রদীপ মাথা নাড়ল, অন্তত সৌমিশ্বরে বলল, নো স্যার, আপনি একজন রেসপেক্টফুল মানুষ, আপনাকে তো দেওয়ার প্রশ্ন ওঠে না। জ্ঞানের পরিসরে অন্তত সীমিত হওয়া সত্ত্বেও এই ক্ষুদ্র চুনোপুঁটি মানুষটাকে যতটুকু জানো তার আলোকে আপনার কাছ থেকে প্রশ্নটা জিজ্ঞেস করলাম। দেখেছো এসপি সিনহা, খুব কম বয়সে এত বড় একটা পদে বসতে পেরেছো তুমি, ব্যাপারটা প্রশংসনীয়। তবে আমি তোমার এই ব্যাপারে কোনো আলাপ করতে রাজি নেই। বলতে পারো এটা আমার ইচ্ছার বিরুদ্ধে। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু আনোয়ার খান করে না। আমি আপনাকে ঘাটাতে চাইনি স্যার, বাট ইউ নো এভরিথিং, সো এটা আপনার একটা দেখার বিষয়। বাট আপনি যখন কথা বলতে চাচ্ছিলেন না, তখন ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে হবে। পরিস্থিতি গুরুতর। আই হ্যাভ নাথিং টু ডু। কিন্তু শীতল কণ্ঠে হুমকি যাকে বলে, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রুদ্রদেব। আনোয়ার খান তাকে কিছু বলার অবকাশ পেলেন না। তার আগে রুদ্র বললেন, তাছাড়া ইদানিং শহরে নারী পাচার চক্রটা বেশ মাথাচাড়া দিয়ে উঠছে স্যার। তো নিত্যদিন সাধারণ নিউজে পরিণত হয়েছে, তার উপর নির্বাচন আছে। বৃহৎ রাজনৈতিক দল তো ক্ষুদ্রদের দমিয়ে দেওয়ার চেষ্টায় বড্ড বেশি তৎপর। কিছু একটা ফাইল আমাদের কাছে জমা হয়েছে প্রমাণসহ। কিছুদিনের মধ্যে এক্সপোজ করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ার খান কয়েক মুহূর্তে স্তব্ধ রইলেন। ওনার মতো বাঘা রাজনীতিবিদের সামনে দাঁড়িয়ে ওনারই দপ্তরে বসে এত বড় দৃঢ়তা দেখানোর সাহস সচরাচর কেউ করে না। আনোয়ার খান চোয়াল শক্ত করে কিছু একটা বলতে উদ্যত হলেন, কিন্তু রুদ্রদেব ওনাকে কোনো সুযোগ দিলেন না। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অন্তত মর্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকে বলেন, তবে আসি স্যার, ফাইলগুলি টেবিলে রেখে গেলাম। আশা করি দেশের বৃহত্তর স্বার্থে আপনি সঠিক সিদ্ধান্তটা নেবেন। কোনো উত্তরে অপেক্ষা না করে রুদ্রদেব উন্নত শির নিয়ে ওনার চেম্বার থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল করিডোর পেরিয়ে রুদ্রদেব যখন চত্বরের পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই গেটের সামনে একটা কান ফাটানো স্পোর্টস বাইকের হর্ন আর টায়ারের কর্কশ ঘর্ষণ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো, রুদ্রদেবের চোখে পড়ল সেই কালো ইয়ামা R1 উপর। বাইক তখন নামলো আরব খান। অবিন্যস্ত চুল, চোখে চিরপরিচিত বেপরোয়া চাহনি। রুদ্রদেবকে মন্ত্রীর দপ্তরে গেটে দেখে আহরাব প্রথমে একটু থমকে গেলেন। পরক্ষণ ঠোঁটের কোনো বক্র হাসি রেখা ফুটিয়ে এগিয়ে এসে বললেন, আরে সতীন নাকি? আরাপের এমন সম্বোধনে গুরুগম্ভীর ভুরু যুগল বেশ খানিকটা কুঁচকে গেল রুদ্র। হোয়াট? আরাপ বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে শেষলাতক হাসি দিলেন। ও আর রুদ্রদ্বীপের আর একটু কাছে এসে আয়েসি ভঙ্গিতে বললেন, আরে অফিসার, বাংলা ব্যাকরণ কি একটু উইক, তাই ছেলেদের সতীন বলা নাকি শতান বলা সেটা জাননি। আচ্ছা বাদ দেন, আপনার একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। ইদানিং তো দেখি আপনি আমার বউয়ের সাথে ক্যাফেতে খুব বেশি কফি ডেট মারতেছেন। সতীন হওয়ার এই ট্রাইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মিস্টার এসপি। রুদ্রদ্বীপের চোখে এক অদ্ভুত তড়িৎ ক্রোধ খেলে গেল, কিন্তু ও নিজের কণ্ঠস্বরকে একদম শান্ত ও বরফের মতো শীতল রেখে বলল, মুখ সামলে কথা বলো আরাব খান। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি ভুলে গেছো? আইনের হাত কত লম্বা সেটা তোমার বাবার চেয়ে ভালো কেউ জানে না। আরব এবার শব্দ করে হেসে উঠল, কৌতুক কিংবা আরাফহীন একটা পৈশাচিক গদ্যত্বপূর্ণ হাসি। ও হুট করে
হাসা থামিয়ে রুদ্র একদম মুখোমুখি দাঁড়িয়ে বিষাক্ত গলা বলল, আইনের ভয় দেখান আরাফ খানকে, বাল ছেড়ে যায় অফিসার। সোজাসুজি একটা ওয়ার্নিং দিয়ে দেয়, তিয়াশা চৌধুরী শুধু আমার ওই জিনিসের নজর দিলে না আমি চোখ উপড়ে ফেলার দম রাখি। বেশি সতীন সাজার শখ দেখালে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ব্যাক করার কোনো রাস্তা পাবে না। জাস্ট স্টে ফ্রম হার। রুদ্রদেব এক পা পেছাল না, ও আরাফের চোখের দিকে তাকিয়ে অন্তত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করলো, ভয়ে অন্য কাউকে দেখাইও আরাফ। অপরাধীদেরকে কীভাবে শায়েস্তা করতে হয় এই ট্রেনিং আমি নিয়ে এই চেয়ারে বসেছি। তিয়াশা বা অন্য কোনো সাধারণ মানুষের গায়ে আঁচ লাগার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে। আর রুদ্রদীপ সিনহা সহজে মার ছাড়ে না। আর আবার কোনো কথা বাড়ালো না। ও দাঁতে দাঁত চেপে রুদ্রদীপকে শেষবারের মতো এক ঝলক খুনে দৃষ্টিতে তাকালো, তারপর আবার বাইকের স্টার স্টার্ট দিল। ইঞ্জিনের বিকট গর্জন তুলে স্পোর্টস বাইকটা ঘুরিয়ে ঝড়ের গতিতে মিনিস্টারের মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। রুদ্রদীপ শান্ত ভঙ্গিতে ওদিকে তাকিয়ে ও পকেট থেকে ফোনটা বের করে ড্রিলিং অফিসার ডায়াল করে শুধু বলল, আরাফ খানের উপর 24 ঘন্টা নজরদারি বাড়াও, ওর প্রতিটি মুভমেন্ট আপডেট আমার চাই। রাজধানীতে 24 ঘন্টায় ফের দুই তরুণী নির্মমভাবে শিকার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ, বিয়েতে অসম্মতি জানানো খিলগাঁওয়ে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন আশঙ্কা অবস্থায় ঢামেকে ভর্তি। দুই সংবাদ পরপর কর্ণগোচর হতে থাকা শরবতের গ্লাসটা ঈষৎ কম্পিত হলো রেহেনা বেগম। সদ্য মেয়ের জন্য বেলের শরবত বানিয়ে রান্নাঘর থেকে দোতলার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন তিনি। গতানুগতিক নিয়ম অনুসারে ড্রয়িং রুমে টিভি চলমান, আকস্মিক এমন ভয়াবহ সংকেত পদযুগল থমকে গেল। তবে তবে সংবাদটা চিরচরিত কোনো সংবাদের ন্যায় ঠেকালো না তার কাছে। মুহূর্তের মাঝে চোখের সামনে দৃশ্যমান হলো আরাফ তিয়াশাকে ঘিরে স্বামীর চিন্তিত মুখমণ্ডল। অসহনীয় উদ্বেগে হাঁসফাঁস করে উঠল মন মস্তিষ্ক। এখানে যদি তার মেয়েটা থাকতো, না না, কী সব ভাবছে। তীব্র ঘোরের অতলে ঢুকে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলছে রেহেনা বেগম। মায়ের মন কি না। ঠিক তক্ষুনি সিঁড়ি বেয়ে কারো নিচে নামার শব্দে রেহেনা বেগম চিন্তার জাল ছিন্ন হলো। তিয়াশা হালকা পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করার উদ্দেশ্যে নিচে নামছিলেন। মায়ের এমন বিবর্ণ ও আতঙ্কিত মুখশ্রী আর টেলিভিশনের পর্দায় জ্বলজ্বল করা রক্তিম হেডলাইন দিকে নজর পড়তে মুহূর্তের মধ্যে মাঝে পরিস্থিতি আঁচ করতে পারলেন। ধীর পায়ে এগিয়ে এসে রিমোটটা হাতে তুলে নিল এবং এক ক্লিকে খট করে টেলিভিশনটা অফ করে দিল। ড্রয়িং রুমে এই চিৎকার করা যান্ত্রিক কোলাহল নিমেষে স্তব্ধতা রূপ নিল। ও মায়ের হাত থেকে বেলের শরবতের গ্লাসটা সাবধানে টেবিলে নামিয়ে রেখে মৃদু হেসে বললেন, এসব আজেবাজে নিউজ দেখে নিজের রক্তচাপ বাড়ানোর কোনো দরকার নেই। এগুলো ইদানিং একটু বেশিই চলছে চারদিকে। তুমি শুধু শুধু প্যানিক করছো। রেহেনা বেগম মেয়ের আশ্বস্তকারী কণ্ঠ শুনে শান্ত হতে পারলেন না। ওনার মাতৃ হৃদয় তখন এক অজানা আশঙ্কায় দুলছে। তিনি তড়িৎ গতিতে তিয়াশার দুই হাত নিজের হাতের মুঠে চেপে ধরলেন। ওনার হাত দুটো তখন কাঁপছিল। ব্যাকুল চোখে মেয়ের মুখের দিকে চেয়ে অন্তত কম্পিত স্বরে বললেন, মারে, আমার বড্ড ভয় করে। তুই জানিস না এই সমাজটা কতটা নোংরা হয়ে গেছে। চারিদিকে এই অবস্থা দেখে বুকটা দুরু দুরু করে কাঁপে। তুই প্লিজ চলন্ত পথে একটু সাবধানে চলাচল করিস মা। প্রয়োজন ছাড়া একদম একা একা বাইরে যাবি না। তিয়াশা মায়ের দুশ্চিন্তাগ্রস্ত মুখের রেখাগুলো দেখে মনে হলো একটু ব্যথিত হলো। ও জানতো কাল রাতে ওই সাইকোটা আরাফ ফোন আর চারপাশে এই নারকীয় পরিস্থিতি মাকে এতটা দুর্বল করে তুলছে। ও মায়ের কাঁধে মাথা রেখে পরম নির্ভেতা বলল, আরে আম্মু, তুমি ভুলে যাচ্ছ কেন যে আমি কার মেয়ে? ডিআইজি তায়ের চৌধুরী মেয়ে আমি। কোনো অন্যায়ের সামনে মাথা নোয়ানোর আমার রক্তে নেই। আর আমার সাথে তো আমার স্কুটি আছে, ঝড়ের গতিতে চলে আসি। তুমি একদম চিন্তা করো না। রেহেনা বেগম মেয়ের চিবুক ছুঁয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তোর বাবার ক্ষমতার চেয়ে অপরাধীদের উগ্রতা অনেক বেশি রে টিয়া। তুই বুঝছিস না কেন? কিছু মানুষ প্রচুর চেয়েও অধম। তোর এই জেদার তেজ যেন তোকে কোনো বড় বিপদে না ফেলে, আমি শুধু সেই দোয়া করি। মায়ের আকুলতা তিয়াশাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করল। বাহ্যিক জগতে যত সাহস দেখায় না কেন, আরাফ খানের সেই বিষাক্ত শেষ কথাগুলো ওর মনের কোনো এক সুপ্ত ভয়ের সৃষ্টি করেছিল। তবে মায়ের সামনে নিজের সেই দুর্বলতা প্রকাশ পেতে দিল না। মায়ের গালে আলতো চুমু খেয়ে হাসি মুখে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, তোমার সব কথা অক্ষরে অক্ষরে মেনেছিল। এবার লক্ষ্মী মায়ের মতো একটু হাসো তো দেখি। রেহেনা বেগম মেয়ের হাসি মুখ দেখে এক চিলতে মলিন হাসলেন বটে, কিন্তু ওনার মনের গহীনে সেই অমঙ্গলের মেঘ পুরোপুরি কাটল না। স্যার, আই থিঙ্ক আরাফ খানের ব্যাপারে প্রপার কোনো স্টেপ নেওয়া উচিত।
ও দিন দিন কতটা ডেসপারেট হয়ে যাচ্ছে সেটা তো আপনি নিজেও দেখেছেন। এভাবে চলতে দেওয়া যায় না। তার উপর এখনও মিস তিয়াশার পার্সোনাল ইস্যু জড়িয়েছে। রাজদীপের মুখে নিজের মেয়ের নাম আর পরিস্থিতির গভীরতা শুনে তাহের চৌধুরীর চেহারায় উদ্বেগের কালো ছায়াটা আরও স্পষ্ট হয়ে গেল। তিনি হাতের কলমটা টেবিলের উপর রেখে চশমাটা খুলে ফেলেন। ওনার চোখ দুটো দুধে অফিসারের চেয়ে একজন অসহায় পিতার আকুলতা বেশি ফুটে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি সব জানি রুদ্র। ওই ছেলেটা যে একটা সাইকো তার প্রমাণ সে কাল রাতে আমাকে ডিরেক্টলি ফোন করে দিয়েছে। ও তিয়াশাকে থ্রেট করছে। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? আনোয়ার খান পুরো ডিপার্টমেন্ট আর লিগ্যাল সিস্টেমটাকে নিজের পকেটে পুরো রেখেছে। সামনে ইলেকশন। এই সময় নিজের পজিশন ধরে রাখতে যে কোনো লেভেলে নামতে পারে। রুদ্রদীপ চোখ দুটো ক্ষোভে জড়ো হয়ে গেল। ও টেবিলের উপর ঝুঁকে এসে সাবলীল কণ্ঠে বলল, আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু পলিটিক্যাল ব্যাকআপ আছে বলেই তো এভাবে ওপেনলি ক্রাইম করার সাহস রাখছে। মিনিস্ট্রিতে আনোয়ার খানের সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। উনি ব্যাপারটা সেফ ইগনোর করতে চান, কিন্তু আমার কাছে অলরেডি ওর কিছু সিন্ডিকেট আর রিসেন্টলি শহরের ওই ওমেন ট্রাফিং গ্যাংস্টার সাথে আরাফের কানেকশনের কিছু ডিজিটাল এভিডেন্স আছে। আমরা যদি প্রপার লিগ্যাল প্রোটোকল মেনে মুভ করি, মিনিস্টার সাহেব ও ওরে সেভ করতে পারবে না। তাহের চৌধুরীর চেহার হেলান দিয়ে কপালে হাত রেখে বলেন, আইন নিজের গতিতে চলবে রুদ্র, সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই। কিন্তু একজন বাবা হিসাবে আমার ভয় অন্য জায়গায়। ওই বাসটার যদি আইনের অ্যাকশনে রিভেন্স নিতে গিয়ে তিয়াশার কোনো ক্ষতি করে দেয়। ও তো ক্যাম্পাসে তিয়াশাকে হ্যারাস করছে। তিয়াশার মারও খুব প্যানিক হয়ে আসছে। আপনি তিয়াশার সিকিউরিটি নিয়ে ভাববেন না স্যার। আমি পার্সোনালি ওর উপর নজর রাখছি। আমার টিম অলরেডি আরাফের মুভমেন্ট ট্র্যাক করছে। ও তিয়াশার আশেপাশে আসার চেষ্টা করলে আই উইল টেক হিম ডাউন। আপনি জাস্ট আমাকে পারমিশন দেন এই ফাইলগুলো অফিসিয়ালি প্রসেস করার। তাহের চৌধুরী কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে চাইলেন ক্ষণকাল। হৃদয়ের কোণে বোধ হয় একটুখানি আশার আলো উকিঝুঁকি করলেন। মনে মনে কিছু একটা আওড়ালেন হয়তো উনি। অতঃপর দৃষ্টি নিবদ্ধ করলেন কাছের জানলার পর। সন্ধ্যা লালিমা হারিয়ে বহু আগে আধারের চাদর মুড়িয়ে দিয়ে গোটা ধরেনি। ঘড়ির কাঁটায় রাত 8টা চলমান। ক্লান্ত শরীর বাসায় ফিরলে ডিআইজি তাহের চৌধুরী। মানুষটা ইদানিং বড্ড ক্লান্ত থাকেন, শারীরিক নয় মানসিকভাবে। যেটা কেউ না বুঝলে ওনার সহধর্মী ঠিকই বোঝেন। সহধর্মীর অন্য নাম অর্ধাঙ্গিনী বটে। হয়তো আত্মিক এই গভীর বন্ধনের কারণে এরূপ কাজ করা হয়। আজ বাসায় ফিরে প্রথমে ড্রয়িং রুমের সোফায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিলেন তাহের চৌধুরী। রোজকার ন্যায় আজও আসার পরপর এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে উপস্থিত হলেন রেহেনা বেগম। গ্লাসটা সেন্টার টেবিলে রেখে তিনি স্বামীর পাশে বসলেন। ওনার কপালে জমে থাকা চিন্তার রেখাগুলো হাত দিয়ে আলতো করে মুছে দিতে দিতে একটু দ্বিধান্বিত গলায় বলেন, আজকে শরীরটা খুব বেশি ম্যাচম্যাচ করছে। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে ইদানিং, কি বড্ড বেশি, নাকি অন্য কোনো চিন্তা? তাহের চৌধুরী চোখ মেললেন। শরবতের গ্লাসটা হাতে না নিয়ে তিনি সোজা হয়ে বসলেন। রেহেনা বেগমের দিকে সরাসরি তাকিয়ে একেবারে আকস্মিক অপ্রত্যাশিত এক প্রশ্ন ছিলেন, রুদ্রদীপ, এসপি রুদ্রদীপ সিনহা আমার মেয়ের জন্য তোমায় কেমন লাগে রেহেনা? স্বামীর মুখে আকস্মিক মেয়ের বিয়ের প্রস্তাব শুনে কিঞ্চিত ভরকালেন রেহেনা বেগম। তুমি তুমি কি হুট করে এ কি বলছো? তিয়াশা তো এখনো পড়াশোনায় শেষ হয়নি, আর রুদ্রদীপের কথা হঠাৎ এভাবে তুললে কেন? তাই চৌধুরী স্ত্রীর হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে একটু জোরালো স্বরে বললেন, না, সরাসরি কথা বলো না রেহেনা। এটা আমাদের মেয়ের জীবন ব্যাপার, ওর সুরক্ষার জন্য। ইদানিং চারিদিকে কি ঘটছে তা তো তুমি নিজে চোখে দেখছো। আনোয়ার খানের ওই সাইকো ছেলেটা যেভাবে দিন দিন ডেসপারেট হয়ে উঠছে, তিয়াশাকে যেভাবে হ্যারাস করছে, তাতে আমি আর এক মুহূর্ত নিশ্চিন্ত বসে থাকতে পারছি না। রুদ্রদেব শুধু ব্রিলিয়ান্ট আর সৎ অফিসার নয়, ও খাঁটি ছেলে। তিয়াশাকে আগলে রাখার ক্ষমতা আছে ওর। রেহেনা বেগম স্বামীর কথার গভীরতা আর ভেতরের তীব্র অসহায়ত্ব এবার টের পেলেন। ওনার মনে সব দ্বিধা কেটে গিয়েও মাতৃ হৃদয়ে দুশ্চিন্তা ভর করল। তিনি স্বামীর পাশে আরেকটু ঘেঁষে বসে নরম গলে বলেন, তুমি ঠিক বলছো। চারিদিকে যা পরিস্থিতি, তাতে আমার নিজেরও প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটে। কিন্তু তিয়াশা ওকেই হুট করে এই বিয়েতে রাজি হবে? তাই চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন। উন্নত সিঁড়ির দিকে এগোতে এগোতে সহধর্মীকে উদ্দেশ্য করে বললেন, টিয়াকে বোঝানোর দায়িত্ব আমার। ও পরিস্থিতি বুঝবে। আমি আর দেরি করতে চাই না রেহেনা।
আমি তাহলে কালই রূপকথা ভাবির সাথে কথা বলছি, ওদের পুরো পরিবারকে আমাদের বাসায় আসার জন্য ইনভাইট করবো। এই সপ্তাহের মধ্যে একটা ফয়সলা হওয়া দরকার। আধা চাদরে 4টা অবধি ঢাকা পড়ছে। চিরচরিত নিয়ম অনুযায়ী আজও ক্লাবে মস্ত পার্টি নামক নোংরামির আয়োজন করছে। আর প্রতিদিনের মতো আজকেও আরাফ খান নিজে মাঝে মাঝে বিচ্ছি লাগে মদ্যপ ছেলেটাকে। নেশাগ্রস্ত হলে প্রচণ্ড প্রশস্ত আর চরম উগ্রতা বাসা বাঁধে ওর ভিতরে। মেয়েবাজ হলেও কখনো মেয়েদের খুব বেশি কাছ থেকে ছুঁয়ে দেখেন না, তবে টাকার নেশা ওর কাছে আসা মেয়েগুলোকে ছেড়ে দেয় না। চরম বর্বরতার সহিত আঘাত করে ওদের। কোনো রকম শারীরিক স্পর্শ ছাড়া কোনো রকম প্রচণ্ড রকম ক্ষতবিক্ষত করাতে যেন নিজের অবচেতন মনে কোনো এক তীব্র ক্ষোভ ওদের উপর নিবারণের ব্যর্থ প্রচেষ্টা চালায়। আজ তেমনই এক নোংরা খেলার আয়োজন করা হয়েছে এক বিশেষ কক্ষে। তবে আজকের মেয়েটা একদম অক্ষত অবস্থায় দেখে বেশ অবাক হলো আরাফের ফ্রেন্ডরা। যদিও তারা শুধরিয়েছিল মেয়েটাকে, তবে মেয়েটা প্রত্যুত্তর করেনি। পরক্ষণে দরজার পর্দা ঠেলে টলমল পায়ে রুম থেকে বেরিয়ে এলো আরাফ। শয়তানি আঁখিদয় নেশাতপে রক্তবর্ণ ধারণ করছে। শার্টের কলারটা অবিন্যস্ত, সোফায় বসে আরিনের হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ভুরু কুঁচকে তাকালো। ও এগিয়ে এসে আরাফের কাঁধে হাত দিয়ে কৌতূহল শুধালো, কিরে মামু, ভেতরে মাল তো একদম ফ্রেশ কন্ডিশনে বাইরে হইলো, টাচও করিস নি মনে হয়। আজকে কি তোর দয়া মায়া উতলায় উঠছে নাকি নাকি বয়স হয়ে গেছে? আরাফ আরিয়ানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। টলতে টলতে গিয়ে একটা সিঙ্গেল সোফায় ধপ করে বসে পড়লো। মাথার পেছনের দিকে হেলিয়ে দিয়ে একটা তাচ্ছিল্য হাসি আসলো। নেশার ঘোরে জড়িয়ে আসা কণ্ঠস্বর কোনো মতে সামলে, ধুর বেটা, ওসব সস্তা বডি টাচ করার রুচি আমার নেই। ধরি নেই তো কি হয়েছে? ভয়ে ছেমনির যা অবস্থা হয়েছিল দেখতি, কাঁপতে কাঁপতে একেবারে শেষ। সাইদ পাশ থেকে হুইস্কির বোতলটা উঁচিয়ে বাঁকা হাসে বলে, আরে মামু, তুই আসলে একটা সাইকো। মেয়েদের গায়ে হাত দিস না, এমনভাবে টর্চার করে খোদা জানে। তা আজকে এই মুড অফের কারণ কি? ডিআইজির মাইয়া তিয়াশা নাকি? তিয়াশার নামটা কর্ণকুহর পৌঁছাতে আরাফ হুট করে সোজা হয়ে বসলো। ওর অবিন্যস্ত চুলের আড়াল থেকে চোখের পৈশাচিক হিংস্রতা এক লহমায় ঠিকরে বেরিয়ে এলো। ও গ্লাস ছাড়াই টেবিল থেকে বোতলটা তুলে সরাসরি মুখে ঢেলল। তারপর ঠোঁটটা মুছে কর্কশ করে বলল, ওর নাম এই নোংরা জায়গায় নিবি না। তিয়াশা অন্য লেভেলের ছিস। ওরে ছোবো আমি, খুব জলদি ছোবো, তবে এইভাবে না, একদম লিগ্যালি নিজের কইরে নিয়ে ছোবো। আমি শিওর ওর বাপে নামে আমার একটা খারুস শ্বশুরটা বউটারে এসপি রুদ্রদীপের সাথে পার করার ধান্দা করতেছে। আমার জিনিস সে হাত বাড়ায়, এত বড় সাহস! আরিয়ান আর সাইদ দুজনে হেসে উঠল। আরিয়ান বলল, আরে ধুর মামু, তুই তো পুরোই মজনু হয়ে গেলি, কিন্তু ডিআইজি তাহের চৌধুরীকে এত সহজে তোর হাতে উড়ে দিবে? আরাপ বোতলটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রাখলো। তারপর টলতে টলতে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চরম উগ্র আত্মবিশ্বাসী হাসি। ও জড়িয়ে যাওয়া গলায় শেষবারের মতো হুঙ্কার দিয়ে বলে, না দিলে যাইব কই? ক্ষমতা কারে বলে ওকে বুঝামো? তিয়াশা শুধু আমার রে মামু, জাস্ট আমার। তোরা এনজয় কর, আমি বের হইলাম। কথাটা বলে আবার 1 সেকেন্ডও দাঁড়াল না। বন্ধুদের চিৎকার আর ক্লাবের চড়া মিউজিক পেছনে ফেলে টলমল পায়ে লাউঞ্জ থেকে বেরিয়ে গেল। প্রভাতী স্নিগ্ধ রশ্মিতে অবকুণ্ঠিত ধ্বনি। বেলা বাড়ছে যৎসামান্য। জানলার সূক্ষ্ম পর্দা ভেদ করে এক ফালি সোনালি রোদ এসে লুটিয়ে পড়ছে তিয়াশার শয়নকক্ষে। তিয়াশা আজ এখনো শয়নকক্ষ ত্যাগ করেনি। উষালগ্নে নামাজ ও পুনরায় নিদ্রামগ্ন হয়েছিল। এই সুপ্তির ঘোরটা বড় নিবিড়। এমন সময় কক্ষের দ্বারটি অলক্ষ্যে খুলে গেল। তাহের চৌধুরী ধীর লয়ে কন্যার শয্যার পাশে এসে বসলেন। নিদ্রিত মেয়ের নিষ্পাপ মুখের পানে চেয়ে পরম স্নেহে মেয়েটার কোমল হাতটা নিজের করতলে নিলেন। অতঃপর সেখানে একটা কুসুম কোমল চুম্বন আঁকলেন। পিতৃশ্রেণীর চেয়ে চিরচেনা উষ্ণ পরশে তিয়াশার তন্দ্রা ছুটে গেল। ও পিটপিট করে নয়ন মেলল। সম্মুখে পিতাকে দেখে ওর ওষ্ঠাধরে এক চিলতে অশ্লার হাসি ফুটল। ও ধরপড়িয়ে বিছানায় উঠে বসে একদম বাচ্চামো ভঙ্গিমায় চোখ ডলতে ডলতে, গুড মর্নিং বাবা, তুমি এত সকালে এখানে আমার রুমে? ডিউটিতে যাওনি এখনো? তাহের চৌধুরী মেয়ের মাথায় আলতো হাত বিলি কেটে মৃদু হাসলো। গুড মর্নিং মা, ডিউটিতে যাব তার আগে তোর সাথে একটু গল্প করতে এলাম। ইদানিং তো মাটার সাথে শান্তিতে দুদণ্ডে বসতে পারি না। তিয়াশা বাবার কাঁধে মাথা রেখে একটু আদরি বলল, তা অবশ্য ঠিক, তুমি ইদানিং বড্ড ব্যস্ত থাকো বাবা। কোনো স্পেশাল কথা আছে বাবা? তাহের চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন।
ওনার দৃষ্টি জানলার বাইরে প্রসারিত। মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, একটা বাবার জীবনের সার্থকতা কোথায় জানিস মা? তিয়াশা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। তাহের চৌধুরী মেয়ের মাথায় ছোট্ট চুমু আঁকলেন। তার মেয়ে নামক মাকে সুখে দেখা, শান্তিতে দেখা। তাহের চৌধুরী মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আর্দ্র ও ভারী গলায় বলতে লাগলেন, মেয়েটা যখন ছোট থাকে তখন মনে হয় ওদের আগলে রাখা কত সহজ, কিন্তু চোট পেলে কোলে তুলে নেওয়া যায়, কান্না করলে একটা পুতুল দিয়ে হাসানো যায়। কিন্তু মেয়েটা যখন বড় হয় তখন বাবার বুকটা এক অজানা আশঙ্কায় প্রতিনিয়ত কাঁপতে থাকে। এই বাইরে পৃথিবীটা বড্ড কঠিন, বড্ড নির্ময়, যেখানে তো তার পুতুলের মতো মেয়েটাকে আগলে রাখা বাবার পক্ষে বড্ড কঠিন। আর বাবারা না নিজের মেয়ের নামক মায়ের বেলা প্রচণ্ড দুর্বল। তিয়াসার বাবার হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। বাবা, তুমি ডিআইজি তাহের চৌধুরী, পুরো শহর অপরাধীরা তোমার ভয় পায়, আর তুমি কেন এভাবে ভয় ভাবছো? আমি তো তোমার মেয়ে, একদম তোমার মতো সাহসী। তাহের চৌধুরী একটু মলিন হাসলেন। মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষরা তিনটে নারীর ব্যাপারে বড্ড অসহায়। প্রথমত মা, যিনি তাকে পৃথিবীতে এনেছেন। দ্বিতীয়ত স্ত্রী, যিনি তাকে ভালোবাসতে শিখেছেন। তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মেয়ে নামক অস্তিত্ব। আর তুই তো আমার কলিজার টুকরো মেয়ে মা, আমার জান্নাত। তোর গায়ে একটা আঁচ লাগতে মানে আমার পুরো অস্তিত্বটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আমি আমার জীবনে সততার চাদর কখনো হাতছাড়া করিনি, কিন্তু আজ যদি তোর সম্মানের উপর কোনো আঘাত আসে, তবে এই বাবার ক্ষমতা, এই পদের অহংকার সব অর্থহীন হয়ে যাবে। বাবার চোখের কোণে জমে থাকা ফোঁটা অশ্রুবিন্দু তিয়াসার নজর এড়াল না। ও তড়িঘড়ি করে নিজের হাতটা দিয়ে বাবার চোখটা মুছে দিয়ে বলল, বাবা প্লিজ এমন করো না। তোমার এই মেয়ে কখনো এমন কিছু করবে না যাতে তোমার উন্নতিশীল নিচু হয়। আর আমি নিজেকে রক্ষা করতে জানি বাবা। তাই চৌধুরী মেয়ের গালে হাত রেখে পরম মমতা বললেন, আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু কখনো কখনো বাবারা চান তাদের মেয়েদের জন্য এমন একটা শক্ত আশ্রয় তৈরি করতে পারে যেখানে কোনো ঝড় ছুঁতে না পারে। আমি তোর জন্য এমন একটা নিরাপদ হাত খুঁজতে চাই, যে হাতটা আমার অনুপস্থিতিতে তোকে ঠিক বাবার মতো আগলে রাখবে। তুই আমার উপর ভরসা রাখিস তো মা? তিয়াসা বাবার চোখে সেই গভীর ব্যাকুলতা আর ভালোবাসা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারলো বাবার ভেতর থেকে কতটা অশান্তিতে আছেন। ও বাবার বুকে মাথা রেখে শান্ত গলা বলেন, আমি তোমার উপর চোখ বন্ধ করে ভরসা করি বাবা। তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে তা কখনো ভুল হতে পারে না। তাই চৌধুরী আবারও মেয়ের হাত মুঠোয় নিলেন। আমায় ভুল বুঝিস না রে মা। একটা বাবা তার মেয়ের জন্য সব করতে পারে, নিজের জীবন কোরবানি পর্যন্ত দিতে পারে, কিন্তু সুখ বিসর্জন দিতে পারে না। কিন্তু ওই যে মরণ বলে একটা জিনিস আছে না রে মা, বাবা তো সবসময় মেয়ের সঙ্গে থাকতে পারে না। তাই একটা বাবা সারা জীবন চায় তারপর তার মেয়ে যে মতো যত্নে দিয়ে কেউ আগলে রাখুক। নীরবে অশ্রু বিসর্জন দিল তিয়াসা। আহ্লাদে জড়িয়ে ধরল বাবার বাহু। পরম নিশ্চিতে সে তাই কপাল থেকে নাক টেনে বলল, না বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আর আমার মনে হয় আমি দুনিয়াতে সবচেয়ে লাকি মেয়ে যে তোমার মতো একটা বাবা পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। বিশাল কিং সাইজের বিছানায় তখনও গভীর সুপ্তিতে মগ্ন আরব খান। ও উপুড় হয়ে শুয়ে থাকার দরুন চাদর, গায়ের চাদরটা কোমরের নিচে লুটোপুটি খাচ্ছে। উন্মুক্ত সুগঠিত পিঠের পেশিগুলো তীব্র আলোয় বিপরীতে স্পষ্ট হয়ে উঠছে। ঠিক তখনই কক্ষের দ্বারটি নিঃশব্দে উন্মোচিত হলো। হাতে একটা কাচের গ্লাস নিয়ে ঘরে প্রবেশ করলো আনু। আনু হলো ফুবুর সৎ মেয়ে, এই বাড়িতে থাকে। আরবকে জাগিয়ে তোলার গুরু দায়িত্ব আজ ওর উপরে পড়েছে। তবে পা টিপে টিপে বিছানার পাশে এসে দাঁড়াতে আনুর চঞ্চল চোখ দুটো ক্ষণিকের জন্য থমকে গেল। কেমন যেন এক অদ্ভুত আকর্ষণ এই ছেলেটার অবয়বে। মাদকতা আর অভদ্রতা যেন ওর পুরো অস্তিত্বে মিশে গেছে। ঘুমন্ত অবস্থায় এই দুধর্ষ ছেলেটিকে বড্ড শান্ত ও সুদর্শন দেখায়, যেন দেখলে এক দৃষ্টিতে চেয়ে থাকতে ইচ্ছে করে। আরবের বাবরি চুলগুলো আজ বড্ড অবদ্ধ হয়ে কপালে ছড়িয়ে থাক বন্ধ চোখের উপর পড়ছে। চিবুক ছুঁয়ে থাকা চাপ দাড়ির আড়ালে লুকিয়ে ঠোঁটের কোণে লেগে আছে এক সুপ্ত গাম্ভীর্য। আনু নিজেকে কিছুটা সামনে নিয়ে বেশ নিচু বলে, আরাব ভাই উঠুন। কোনো সাড়া শব্দ নেই। আরাব শুধু একটা গম্ভীর শ্বাস ফেলে পাশ ফিরল, কিন্তু চোখ মেলো না। আনু এবার ঈষৎ ঝুঁকে এসে বেশ জোর দিয়ে ওর গায়ের চাদরটা টালমাটাল করে টেনে ধরে বলল, আরাব ভাই উঠুন না। দেখুন লেবুর পানি বানিয়ে এনেছি। কাল রাতে তো যাতা অবস্থা করে বাসায় ফিরছেন, মাথাটা কি এখনো ধরেছে? লেবুর পানি শব্দটা কর্ণকুর পৌঁছাবো মাত্র আরব একটা কর্কশ আওয়াজ করে চোখ মেলল। রক্তাভ চোখ দুটো পিট পিট করে এক হাতে দিয়ে কপালে অবাধ্য
চুলগুলো পেছনে ঠেলে দিল। বিছানায় কোণের উপর ভর দিয়ে সোজা হয়ে বসে আনন্দে গ্লাসটার দিকে তাকালো। রেখে দে টেবিলে, চিল্লি করিস না তো, সকাল সকাল এমনিতে মাথার রগগুলো ছিঁড়ে গেছে। আনু গ্লাসটা পাশের সাইড টেবিলে নামিয়ে রেখে নরম স্বরে বলল, সকাল কোথায়, এখন দুপুর 12টা বাজে, আম্মু আপনাকে নিচে রাখছেন। আরাপ এক চুমুকে লেবুর পানিটা শেষ করে খালি গ্লাসটা অন্যদিকে বাড়িয়ে দিল। ঠোঁটের কোণে একটা চেনা তাচ্ছিল্য বাঁকা হাসি ফুটে বলল, ফুপুকে বলিস আমি আসছি। আর শোন, বেশি পক পক করিস না, জাস্ট গেট আউট ফ্রম মাই রুম। কথা বাড়ানো পর্যন্ত সাহস কুলানো না আনুর। আরাপের মেজাজ কখন কেমন থাকে তাও চেনা। সে গ্লাসটা হাতে নিয়ে আরেকবার আরাপের সেই আকর্ষক মুখশ্রী দিয়ে তাকিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরাপ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। খানিক বাদে নিচে নামলো আরাপ। বরাবরের ন্যায় ওর পরনের শার্ট উপরের দুটো খোলা বোতাম, সুগঠিত উন্মুক্ত বক্ষপট ছুঁয়ে 2-1 ফোঁটা জল চুইয়ে পড়ছে। ডাইনিং টেবিলে এক কোণে বসে আছে ফুপু আম্বিয়ে খান। ছেলের এমন অবিন্যস্ত ঘোরাঘুরি রূপে ফুঁসে উঠলেন। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে রীতিমতো চেঁচিয়ে বললেন, এই এখন কটা বাজে, সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না? কাল রাতে আবার নেশা করে ফিরেছিলি যে? ভাইজান শুনতে ছিল তোর কথা, তুই বুঝিস না কেন? কিছুদিন পর নির্বাচন। ফুপুর চেঁচামেচি তোয়াক্কা না করে রীতিমতো পা দিয়ে পিষে আরাপ এসে ধপ করে একটা চেয়ারে বসলো। আনু তড়িঘড়ি করে সামনে গরম পরোটা আর গরুর মাংস বাটিটা এনে দিল। আরাপ একটা পরোটা মুখে ছুঁড়ে দিতে বলল, সকাল সকাল কানের কাছে গীত না গেও। আম্বিয়ে খান এবার তেড়ে এসে আরাপের ঠিক মুখোমুখি দাঁড়ালেন। কোমরে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে ঝাঁঝালো গল্প বলেন, মুখের উপর কথা, এত বড় স্পর্ধা! নির্বাচন ঘাড়ের পর নিঃশ্বাস ফেলছে, চারিদিকে তোর কীর্তিকালাম নিয়ে কথা উঠছে, তোর কোনো হুঁশ নেই। এভাবে চলে ভাইজানের মিনিস্ট্রিতে যাবে, সাথে তোকেও জেলের ভাত খাওয়াতে হবে। আরবের মুখের পরোটাটুকু পুড়ে দিয়ে একদম নির্বিকার ভঙ্গিতে আম্বিয়া খানের দিকে তালাক করলো। ওনার এই রুদ্রমুক্তির দিকে ওর মনে কোনো বিকার দেখল না। উল্টো ঠোঁটের কোনো একটা চেনা নির্লজ্জ ও কৌতুক হাসিটা আবার চওড়া হলো। ও চিবুক চিবোতে বাঁকা সরল, আরে খুব সকাল সকাল এত চিল্লালে তো তোমার সেই ফেসিয়ালগুলো নষ্ট হবে। আর জেলের ভাত, আরাব খানের জন্য জেলের ভাত এখনো রান্না হয়নি, কিন্তু প্রবলেমটা তো তোমরা বুঝছো না। আম্বিয়া খান ভুরু কুচকে রাগ কিছুটা দমে বলে, কী প্রবলেম শুনে, তোর আবার কিসের প্রবলেম? আরাব খান আমার চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলেন। আনুর দিকে তাকিয়ে চোখের ইশারায় পানির গ্লাসটা এগিয়ে দিতে, তারপর ফুপুর দিকে তাকে অন্তত রসিয়ে বলেন, প্রবলেম হবে না? তোমরা আমার বিয়ে দিচ্ছ না, একটা সুন্দর বউ দেখে এনে দাও না কেন? বিয়ে দিলেই তো। আরাব খান টাইম মতো এক লাথি মাইরা সকাল সকাল বিছানা থেকে উঠতে পারতো। সারা রাত বউয়ের রোমান্স করার পর আমার সুইটার কত আদর করে কপালে একখান কড়ক চুমু দিয়ে কি সুন্দর করে আমার ঘুম ভাঙাইতো। তখন কি এরা দুপুরে বেলা 12টা পর্যন্ত ঘুমাইতে ইচ্ছে করতে বলো? আরাপের এমন চরম নির্লজ্জতা ও খোলামেলা কথা শুনে পাশে দাঁড়িয়ে থেকে আনোর ফর্সা মুখটা মুহূর্তের মাঝে রক্তিম বর্ণ ধারণ করলো। ও ওখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নিল। আম্বি এখানে আরাপের এমন বেহায়াপনা রীতিমতো আকাশ থেকে পড়লেন। ওনার কপালে রাগের চড়া রেখা ভেসে উঠল। উনি হাতের চামচটা টেবিলের উপর সশব্দে ছুরি মারলেন। লজ্জাসমকে একেবারে ধুয়ে মুছে খাইছস মায়াবরী পোলা একটা, এখনো বিয়ের শখ কত? কারে বিয়ে করবি তুই? আরা পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক গিলে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা দামি আইফোনটা কর্কশ আওয়াজে ভেসে উঠল। আরা অলস ভঙ্গিতে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে চেনা কৌতুকে হাসিটা বজায় রেখে স্কিপ সোয়াইপ করে ফোনটা কানে ধরলো। অন্তত আইসি ভঙ্গিতে বলল, কী রে মর্ম, সকাল সকাল কী খবর? কিন্তু ফোনের ওপাশে আরিয়ান উত্তেজিত ও হন্তদন্ত কণ্ঠস্বর ভেসে আসতে আরবের ঠোঁটের কোণে সে হাসি নিমেষে উবু হইল। আরিয়ান ওপাশ থেকে প্রায় চিৎকার করে বলল, আরাব তুই এখনো এখানে? এখানে তো কে জন্ডিস হয়েছে। ইনফো আছে, ডিআইজি তাহের চৌধুরী আজই রুদ্রদ্বীপের সাথে তিয়াশা বিয়ের কথা পাকাপাকি করছে। তুই শেষ মামু। আরিয়ানের কথাগুলো কর্ণকুর পৌঁছানো মাত্র আরবের চোখের মনে দুটো মুহূর্তে এর জন্য স্থির হয়ে গেল। এতক্ষণে নির্লজ্জ রূপটা যেন এক লম্হায় কর্পূরের মতো উড়ে গেল। ওর পুরো অবয়বে ভর করলো এক ভয়ঙ্কর পৈশাচিকতা, শীতলতা। চোয়ালগুলোর হাড়গুলো শক্ত হয়ে উঠল, আর কপালের রগগুলো দপদপ করে জেগে উঠল। টেবিলের নিচে রাখা ওর বাম হাতটা সজোরে মুষ্টিবদ্ধ হয়ে গেল। হাতের নখগুলো তালুর চামড়া ফুঁড়ে বসার উপক্রম। ও ওখান থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা আম্বিয়ে খান আর আনু এই আকস্মিক রূপান্তর থেকে ভয় পেলেন সীমিত। আরাফের তীক্ষ্ণ অক্ষিদয় তীব্র ক্ষোভের লাভা ঠিকরে পড়ছে। ও দাঁতে দাঁত চেপে অন্তত নিচু হিস হিস বলল, রুদ্রদীপ সিনহা, তুই আমার জিনিসে হাত দেওয়ার ট্রাই করছিস?
তোর এত বড় কলিজা? আর আবার এক মুহূর্ত ডাইনিং টেবিলে দাঁড়ালো না, পরোটার গ্লাস ওখানে ফেলে ও ফোনটা পকেটের পুরো কোনো দিকে না থেকে ঝড়ের গতিতে ড্রয়িং রুম থেকে মেন গেট পেরিয়ে হনহন করে বেরিয়ে গেল। আম্মি খান পেছন থেকে দুবার ডাকলেন, কিন্তু আরাফের কান অব্দি সেই আওয়াজ কর্ণগোহর হলো না। রাজপথে ঝড়ের গতিতে চলমান আরাফের বাইক গতি তখন 100 ছড়িয়ে গেছে। চারপাশে ট্রাফিক আইনকে বুড়ো দেখি গেছে যে মাঝরাতে এসো। এক হাতে বাইকের হ্যান্ডেল ধরে অন্য হাতে ফোনটা বের করে স্পিড ডায়াল করলো সাইদকে। ফোনটা রিসিভ করতে আরাফ দাঁতে দাঁত চেপে কর্কশ বলল, শালা কুত্তার বাচ্চা, তোরা সব কই? এখনই সবগুলো রাজপথে নাম, তিয়াসার বাড়ির দিকে মুখ করে। ওই এসপি নাকি আজ এখানে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। যাওয়ার আগে যেন এই এলাকা ব্লক করে হয়। আমি যদি বাইক কম দেখি তোদের চামড়া আমি জ্যান্ত ছিঁড়ে ফেলবো। ফোনের ওপাশ থেকে সাইড কিছু বলার আগে আরাফ লাইনটা কেটে দিল। ওর একটা মাত্র ফোনে যেন পুরো আন্ডারগ্রাউন্ডের চেলাচামুন্ডাদের মাঝে সুনামি বয়ে গেল। মিনিট দশেকের মধ্যে শহরের বুকে একের পর এক স্কুল বাইকের কান ফাটানো আওয়াজ শোনা। আরাফ যখন তিয়াসাদের ভিআইপি আবাসিক এলাকার মোড়ে এসে পৌঁছল, তখন ওর পেছনে জুটেছে শয়ে শয়ে বাইক। প্রায় 500 বাইকের এক ভয়ঙ্কর বহর। একে বাইকে দুজন করে উগ্র বেপরোয়া যুবক, কারো হাতে হকি স্টিক, কারো চোখের ছাউনি উগ্র। পুরো এলাকা শান্ত পরিবেশ এক নিমিষে নরকুণ্ডে পরিণত হলো। আরাফ সবার সামনে হাত উঁচিয়ে ইশারা করতে পুরো বাহিনী কর্কশ টায়ারে আওয়াজ তুলে ডিএজি তাহের চৌধুরী আলিশান বাসভবনের সদর ফটকে একযোগে ঘেরা করলো। 500 বাইকের একটানা হর্ন আর ইঞ্জিনের গর্জন, আকাশ বাতাস কম্পিত। গেটের সিকিউরিটি গার্ডরা এমন আকস্মিক সশস্ত্র আক্রমণ দেখে ভয়ে ভেতরে যত্রতত্র লুকিয়ে পড়লেন। দোতলার সুসজ্জিত কক্ষের সাইডে দর্পণের অভিমুখে দাঁড়িয়ে কোনো মতে নিজের শরীরে শাড়ি জড়িয়ে নিচ্ছিল তিয়াসা। মায়ের কড়ার নির্দেশ, এই প্রথমবার ভারী কারুকার্যে একটি নীল রঙের জামদানি শাড়িতে নিজেকে আবৃত করছিল। ঠিক তখনই আচমকা এক গগনবিদারী ইঞ্জিনের শব্দ, শয়ে শয়ে বাইকের তীব্র হর্নের আওয়াজ ওর কানে এসে পড়ল। আকস্মিক শব্দে তিয়াসা ভড়কে গেল। হাতের পিনটা ওখানে খসে পড়ল। ও শাড়ির কুচি এক হাতে চেপে ধরে দ্রুত পায়ে ঝুলন্ত বারান্দায় গিয়ে দাঁড়ালো। তুমি নিচে? তিয়াসার নিচে তাকাতে চোখ ছানাবড়া হয়ে গেল। এই যেন সশস্ত্র বাহিনীর রণক্ষেত্র। শয়ে শয়ে কালো স্পোর্টবাইক পুরো চত্বর ও সদর ফটক অবরুদ্ধ করেছে। তিয়াসা আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। ও তীব্র আতঙ্ক আর বুক ভরা ক্ষোভ নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামার জন্য সিঁড়ির দিকে দৌড় দিল। ততক্ষণে সদর দরজা ভেঙে হলরুমে প্রবেশ করছে, তোড়জোড় করছে আরাফ। বাড়ির বিশাল কাঠের দরজাটা সশব্দে খুলে যেতে ড্রয়িং রুমে উপস্থিত হলো ডিএজি তাহের চৌধুরী আর ওনার সহধর্মী রেহেনা বেগম। ভেতরে কাজের লোকগুলো তখন ভয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ছে। তাহের চৌধুরী নিজের ঘরের ভেতরে এমন চোর ডাকাতের অনধিকার প্রবেশে ক্রোধে ফেটে পড়লেন। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। উন্নত শির আরো টান টান করে আরাফ পথ আগলে দাঁড়িয়ে জলদ গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, ইউ তোর এত বড় স্পর্ধা? আরাফ খান, তোর এত বড় স্পর্ধা হয় যে তুই আমার বাড়িতে এভাবে শয়ে শয়ে গুন্ডা নিয়ে অ্যাটাক করিস? তুই জানিস একজন ডিএজি সরকারি বাসভবন? আই শুড ইউ ডাউন রাস্কেল। আরাফ এক চুলও নড়ল না, বরং ঠোঁটের কোণে সেই বিষাক্ত কুড় হাসিটা ঝুলিয়ে একটা এগিয়ে গেল। ও নিজের পকেটে হাতটা ঢুকে অন্ততটা ঠান্ডা ও বেপরোয়া গেল। ডিএজি, থ্রেটের দিন শেষ। আমি আগে বলেছিলাম আরাফ খান, রিকোয়েস্ট একবারই করে। ভালোই ভালো পারমিশন চাইলাম, দিলেন না। উল্টে আমার জিনিসে হাত দেওয়ার জন্য ওই এসপি রুদ্রদেবকে ইনভাইট করছেন। আরাফ খান বেঁচে থাকতে তিয়াসাকে অন্য কেউ টাচ করবে এত বড় কলিজা এই দুনিয়া নেই। মুখ সামলে কথা বলো, স্টুপিড ক্রিমিনাল। তোকে জেলের ভাত আমি খাওয়াবো। তাহের চৌধুরী প্রচণ্ড ক্ষেপে কাঁপতে কাঁপতে নিজের কোমরের দিকে হাত বাড়াতে আরাফ তড়িৎ গতিতে জ্যাকেটের ভেতর থেকে রিভলভারটা বের করে সরাসরি ওনার কপাল বরাবর তাক করলো। রেহেনা বেগম এই দৃশ্য দেখে আঁতকে চিৎকার করল, ওরে আল্লাহ, এ কি সর্বনাশ! দোহাই বাবা, এমন কিছু করো না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো তিয়াসা। নীল শাড়ি একদম অপরূপ অপসারণে প্রতিমনে হচ্ছিল। তিয়াসাকে দেখা মাত্র আরাফের চোখ দুটো এক পৈশাচিক তৃপ্তির আলো জ্বলে উঠল। সে রিভলভারটা পকেটে রেখে তাহের চৌধুরীর সামনে দিয়ে সোজা এগিয়ে এসে তিয়াসার দিকে। তিয়াসা কিছু বুঝে ওঠে আরাফ হ্যাঁচকা টেনে ওর নরম কবজিটা নিজের শক্ত মুঠে পুড়ে নিল। আচমকা এমন আক্রমণে তিয়াসার শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়ল। যন্ত্রণায় কাকিয়ে চিৎকার করল, ছাড়, লিভ মাই হ্যান্ড ইউ সাইকো। হাত ছাড় বলছি। বাবা, বাঁচাও আমাকে। তাহের চৌধুরী মেয়ের দিকে এগোতে চাইলেন, কিন্তু দরজার বাইরে দাঁড়ানো আরাফের 4-5টা সশস্ত্র চেলা একযোগে ওনার দিকে অস্ত্র তাক করে ওনাকে থামিয়ে গেলেন। আরাফ তিয়াসাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বন্য চাহনিতে তাহের চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, শ্বশুর আব্বা,
আজকের মতো আসি, দোয়া করবেন যেন জামাই বউয়ের সংসারটা সুখে কাটে, আর বছর বছর একটা করে মুরগি ছানা বাচ্চা জন্ম দিতে পারে। আর ওএসপিকে বলে দিন সে যেন লিমিটের মধ্যে থাকে। বলে আরাপ তিয়াশাকে কোনো আকুতি মিনতি না তোয়াক্কা করে ওকে আকুতিতে এক ঝটকে পাজাগুলো করে তুলে নিল। তিয়াশা ওর পিঠে বুকে অনবরত কিল মারতে লাগলো, চোখ দিয়ে অনবরত অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল। কিন্তু আরাপ ইস্পাত কঠিন শরীরের সামনে ওর প্রতিরোধ বড্ড খড়কুটোর মতো মনে হলো। আরাপ তিয়াশাকে নিয়ে মেন গেটের সামনে এসে নিজের ইয়ামা বাইকে ট্রাঙ্কের উপর এক প্রকার জোর করে বসিয়ে দিল। ও নিজে বাইকে উঠে স্টার্ট দিতে 500 বাইক বহরে একযোগে কান ফাটানো হর্ন বাজিয়ে রাজপথ কাঁপিয়ে ওখান থেকে ঝড়ের গতিতে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। ডিএজি তাহের চৌধুরী লিভিং রুমের দরজায় দাঁড়িয়ে নিজের জীবনে সবচেয়ে বড় অসহায়ত্ব বুকে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। ওনার রাজকন্যা এক পিশাচ ক্ষমতার জোরে সবার চোখের সামনে দিয়ে তুলে নিল। না মস্তিষ্ক কোনো নির্দেশনা দিল, আকস্মিক কাজ বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া চক্কর দিয়ে উঠল তাহের চৌধুরী। উন্নত শির মাটিতে লুটালো, সহধর্মী নিয়ে দৌড়ে এসে ওনার মাথাটা উড়ুতে উপর চোখ রেখে চেঁচিয়ে আত্মনাদ করলে, ডিআইজি সাহেব কী হলো তোমার? ওঠো, দেখো না আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছ? ইন্তেজারে ওয়াফিল, পর্ব 2। বলছিলাম গল্পটা কন্টিনিউ আসবে, 5 পর্বের গল্প। আর কলঙ্কের কারুকার্যটা দেব, সাজের মায়াটা একটু লেট হবে। প্লিজ এই গল্পটা একটু শুনুন, কোঅপারেট করুন। আমি কলঙ্কের কারুকার্য কাজটা যখন শুরু করব তখন কন্টিনিউ দিয়ে দিব। আর আমি সত্যি তোতলার জন্য আমার কথা আটকায়।